আসসালামু আলাইকুম। আমরা আজ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন। তো এই অধ্যায়ের এমসিকিউগুলো আমরা একটু রিভিশন দিব, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তো এই এমসিকিউগুলো নেওয়া হয়েছে আমাদের ডিএমসি স্কলার্স মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের অনবদ্য একটা বই, সেটা হচ্ছে সুপার 60 বুক থেকে। উল্লেখ করা ভালো, এই বই থেকে কিন্তু গত বছর মানে টোটাল 75 মার্কের মধ্যে আমি যদি বলি ইংলিশ জিকে ছাড়া, তার থেকে 67 মার্ক কমন আসছিল। তো এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে খেয়াল করে দেখো, আমাদের এখানে ফার্স্টে যে কোশ্চেনটা আসছে রক্ত সংবহন তন্ত্র থেকে, ফার্স্টে কোশ্চেন। তো রক্ত সংবহন সম্বন্ধে বর্ণনা করেন কে? তো আমরা জানি হচ্ছে উইলিয়াম হার্ভে। দেখো এমসিকিউ পড়ার সময় তোমার কিন্তু সাথে সাথে অন্যান্য অপশানগুলোর সম্বন্ধে আমরা যদি একটু জানি বুঝি, তাহলে সেটা তোমার ইফেক্টিভ মনে হবে, হ্যাঁ, এবং ইফেক্টিভভাবে আমাদের পড়া হবে। তো এখানে আরও কিছু কিছু তথ্য দেওয়া আছে। দেখো যে এই যে গ্যালেন, এই বিজ্ঞানী সম্বন্ধে একটু জেনে আসি। তিনি কিন্তু রক্তনালীতে যে রক্ত প্রবাহ, মানে শিরা ধমনীতে যে রক্ত প্রবাহ এবং তার যে রক্ত শনাক্তকরণ এবং রক্তের যে কাজ, সেটার বর্ণনা দেন। আর স্টিফেন হেলস, এটা কিন্তু তোমরা পরিচিত। স্টিফেন হেলস উনি কি করেছেন? উনি হচ্ছে কি উদ্ভিদ শারীরতত্ত্বের জনক, আমরা যখন পড়ছিলাম, ঠিক আছে, এটা কিন্তু আমরা বোটানিতে পড়ছি যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। কিন্তু এখানে আমরা আরেকটা কথা শুনবো, সেটা হচ্ছে কি যে স্টিফেন হেলস কিন্তু প্রথম রক্তচাপ পরিমাপ করেন। তাহলে প্রথম রক্তচাপ পরিমাপ করেন কে? স্টিফেন হেলস, ঠিক আছে। তো এরপরে আছে হচ্ছে ক্রিস্টিয়ান বার্নার্ড। তো ক্রিস্টিয়ান বার্নার্ড উনি করছেন কি যে সফলভাবে প্রথম যে হৃৎপিণ্ড যে স্থানান্তর, ঠিক আছে, একজনের দেহে থেকে অন্য দেহের মানে হৃৎপিণ্ডটা স্থানান্তরের ক্ষেত্রে ক্রিস্টিয়ান বার্নার্ড কাজ করেছেন। খেয়াল করে দেখো, আমরা উইলিয়াম হার্ভেটা এটা স্পেশালি শিখবো। সেটা হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে বর্ণনা করছেন। তো যাই হোক, এরপরে চলে আসো রক্ত। তো দেখো আমরা যে কোশ্চেনগুলো পড়তেছি, এটা কিন্তু কি সাথে সাথে বিভিন্ন স্যারের যে বইগুলো আছে বায়োলজিতে, তো সেই বইগুলার মানে বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো থাকে, এবং এই কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখো বিভিন্ন সালে মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, ঠিক আছে, এবং বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেন আসছে। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা মোটামুটি পড়তেছি, হ্যাঁ। তো এটাই হলো মাথায় রাখবো। তো এখন দেখো রক্ত কোন ধরনের। তো দেখো রক্ত কিন্তু হচ্ছে কি ঈষৎ ক্ষারীয়, ঠিক আছে। আমরা জানি রক্ত ঈষৎ ক্ষারীয়, কারণ কি নর্মালি কিন্তু এর পিএইচ দেখেও বোঝা যায় যে 7.35 থেকে 7.45, তাহলে কি ক্ষারীয় না? তাহলে সামান্য ক্ষারীয়, কিন্তু এটা ইজিলি বোঝা যায়। খেয়াল করে দেখো, তারপরে চলে আসো রক্তে কোন ধরনের বাফার থাকে। আমরা জানবো যে রক্তে 3 ধরনের বাফার থাকে। কয় ধরনের? রক্তে 3 ধরনের বাফার থাকে। 3 ধরনের বাফার কি কি? একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, যেটা আমার এইখানে উত্তর, বাইকার্বনেট বাফার, ঠিক আছে। তাহলে বাইকার্বনেট, এই দেখো বাইকার্বনেট লেখা আছে প্লাস কার্বনিক অ্যাসিড। আরেকটা আছে হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার, ঠিক আছে, আন্তঃকোষীয় ফসফেট বাফার। আরেকটা আছে প্রোটিন বাফার। তাহলে আবার কি কি বললাম? তাহলে দেখো, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার, আর একটা হচ্ছে প্রোটিন বাফার। তাহলে 3টা বাফার আছে রক্তে, 3 ধরনের বাফার মানে রক্তে 3 ধরনের বাফার থাকে। তো এরপর আমাদের জানতে হবে হচ্ছে রক্তরসের অজৈব উপাদান কোনটি। দেখো অপশান যেগুলো দেয়া আছে, অজৈব উপাদান হিসাব করতে বলছে। তুমি মনে করো এখানে আগে অপশানগুলো পড়বা, যখনই পড়বা তোমাকে কিন্তু ওই যে বইয়ে লেখা আছে সবগুলো মুখস্থ করতে হবে, বিষয়টা এমন না। তুমি জাস্ট আগে অপশানগুলো খেয়াল করো, যেখানে অপশানগুলো কী কী দেওয়া আছে। তো দেখো এখানে অ্যালবুমিন, আয়োডিন, বিলিরুবিন, ক্যারোটিন। তুমি একটু চিন্তা করো তো, এই যে আয়োডিন, এটা তো ইজিলি পারা উচিত তোমাকে, কারণ কি এই যে অ্যালবুমিন, ঠিক আছে, এগুলো কিন্তু প্রোটিন, তাই না? তো প্রোটিন মানে কি? এটা তো জৈব উপাদান। তারপর যে ক্যারোটিন, এটাও কালারফুল ক্রোমোপ্রোটিন যেটা আমরা বলি, হ্যাঁ, কালারফুল। এই যে বিলিরুবিন, বিলিরুবিনও একটা মানে ক্রোমোপ্রোটিন, মানে কালারফুল প্রোটিন। আমরা জানি যে আমাদের যে পিত্তরসের কালারটা হলুদ হয়, সেটা হচ্ছে কি বিলিরুবিনের কারণে, ঠিক আছে। তারপরে আমরা বায়োলজি ফার্স্ট পার্টে পড়ছি যে ক্যারোটিনের কালার কি কমলা, ঠিক আছে। তো যাই হোক, এভাবে কিন্তু বাকিগুলো হলো প্রোটিন আসলে। তো এই কারণেই হচ্ছে বাকিগুলো প্রোটিন বলেই কিন্তু এই যে এখানে অজৈব উপাদানটা আয়োডিন অ্যান্সার হবে। খেয়াল করে দেখো, তারপরে রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটা। দেখো আমরা জানি যে প্রোটিনের মধ্যে কিন্তু কি থাকে, হ্যাঁ, অ্যামিন গ্রুপ থাকে, ঠিক আছে। তো অ্যামিন গ্রুপ থাকে বলেই তো ওখানে নাইট্রোজেন আছে। তো বলতে চাচ্ছে অপ্রোটিন পদার্থ। তাহলে অপ্রোটিন পদার্থ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো আমরা জেনারেলি হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের করে দিই। ইম্পর্টেন্ট জিনিস তো জানো যে অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, ঠিক আছে, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এইগুলা হলো কি, এগুলো প্রোটিন। আমরা পড়ছি না প্লাজমা প্রোটিনের উদাহরণ জিপিএ 5, ঠিক আছে, জিপিএ 5, গ্লোবিউলিন, হ্যাঁ, প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে অ্যালবুমিন আর ফাইব্রিনোজেন। জিপিএ 5 দিয়ে পড়ছি কিন্তু যে প্লাজমা প্রোটিন কয়টা, 4টা, এভাবে পড়ছি। তো তার মধ্যে কিন্তু কি আছে, ক্রিয়েটিনিন নেই। বোঝা গেল কথাটা?
তাহলে ক্রিয়েটিনিন একটা নাইট্রোজেন গঠিত অপ্রোটিন পদার্থ এবং একটা বর্জ্য পদার্থ আমাদের রক্তের। এরপর চলে আসো, তারও কারণে আমি যেটা বলতে চাচ্ছি, একবার রিং দিতে পারি কিন্তু জিনিসটা যে অনেক সিরিয়াসলি নিয়ে ফেলতে হবে বিষয়টা এরকম না, একবার একটু রিং দিই। এখনও আছে যে হাইপোজ্যান্থিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হ্যাঁ, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, তো এইগুলো কি নাইট্রোজেন গঠিত অপ্রোটিন পদার্থ, এটা যেন মনে থাকে। এখন চলে আসো, এখন বলতে চাচ্ছে কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়। খেয়াল করে দেখো, আরবিসি যেটা তৈরি হবে এখানে তো আর জনন কোষ না যে তোমার হলো অন্য অন্য কোনো কিছু হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে কি মাইটোসিস হবে। আর এটা তো নিম্ন শ্রেণী কোনো প্রাণী জিনিস না যেটা হচ্ছে অ্যামাইটোসিস হবে, ঠিক আছে। তাহলে কি ইস্ট অ্যামিবার কোনো কিছু না যে অ্যামাইটোসিস হবে, বোঝা গেল কথাটা। তাহলে এখন আমাদের অবশ্যই জানবো যে এটা হলো মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিস দশায় তৈরি, মাইটোসিসের মাধ্যমেই তৈরি হয়। তো এখন আসো, মানুষের রক্তের পিএইচ কত, এটা গড়ে তো 7.4, কিন্তু আমরা নর্মালি জানি কত, যে 7.35 থেকে 7.45, তাই না। তো এরপরে চলে আসো, এরপরে বলতেছে বলতেছে যে রক্তের পিএইচ নির্ভর করে কিসের উপর। তো পিএইচ আমরা জানি, পিএইচ তো অবশ্যই কি বাফার দ্রবণের কথা শুনছি, যে বাফার দ্রবণ কি, যেখানে সামান্য মাত্রায় আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তো রক্তের পিএইচটা ঠিকঠাক থাকে ওই বাফারের মাধ্যমে, আমরা কিন্তু আগেই পড়ে ফেললাম যে বাফার হলো 3 ধরনের আছে রক্তে, বাইকার্বনেট, আন্তঃকোষীয় ফসফেট এবং হচ্ছে প্রোটিন বাফার। তো এরপরে খেয়াল করে দেখো, নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়। তো প্লাজমা প্রোটিন নয়, আমরা তো পড়ছি প্লাজমা প্রোটিন, কেবলই তোমাকে আমি বলে ফেললাম GPA5, তাই না, GPA5। তো আরও কিছু কিছু আছে অ্যাকচুয়ালি, যে ইমিউনোগ্লোবিন, যেটা আমরা জানি অ্যান্টিবডি, ঠিক আছে। এই যে ইমিউনোগ্লোবিন আইজি দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু অ্যান্টিবডি। এছাড়া সাইটোক্রোম সি, এইভাবে বিভিন্ন কিছু আছে। কিন্তু আমাদের GPA5টুকু মনে থাকলে এই কোশ্চেনটা আমাদের পারা উচিত ছিল, যে হচ্ছে দেখো এই যে ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, তাহলে এটা বাদ দিলাম, আমরা টাইরোসিন চিনি না সহজ কথায়, তাহলে এটা প্লাজমা প্রোটিন না। অ্যান্সার পারা যাবে আশা করি। এবং এটা কিন্তু কি ম্যাট কোশ্চেন 2009 সালের, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো 10 নম্বর কোশ্চেনটা, যে বলছে রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্য আছে, তার মধ্যে কোনটি সঠিক নয়। ওই যে অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত, সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে ফেললাম, এই যে নিচে এটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এইগুলা। তো তার মধ্যে থেকে খেয়াল করে দেখো লেসিথিন না, কারণ লেসিথিন কি পড়ছো তোমরা কিন্তু বায়োলজি ফার্স্ট পার্টে, লেসিথিন একটা ফসফোলিপিড, তাহলে আমরা লিপিড, তাহলে তো হ্যাঁ এটা কিন্তু লিপিড, ফসফোলিপিড। তো এর ভিতরে আসলে নাইট্রোজেন নাই, তাহলে নাইট বলতেছে যে দ্রব্য আছে, নিচের কোনটি সঠিক নয়। তো এখানে আমরা যেটা বলছি যে যে সকল মানে রক্তরসে যে সকল বর্জ্য পদার্থ আছে তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্য আছে, তো নিচের কোনটি সঠিক নয়। লেসিথিন একটা ফসফোলিপিড, ঠিক আছে, এটা মাথায় রাখবো, লেসিথিন একটা ফসফোলিপিড এবং এর মধ্যে নাইট্রোজেন নাই। তো এখন চলে আসি যে মোট দৈহিক ওজনে কত শতাংশ রক্ত। তো এটা জানি আমরা 7 থেকে 8%। নতুন আজমল স্যারের, এটা আলিম স্যারের বইয়ের তথ্য ছিল, নতুন আজমল স্যারের বইতেও কিন্তু 7 থেকে 8% দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে। এবং আর রক্তের পরিমাণটাও চেঞ্জ হয়েছে, আগে ছিল হলো 5 থেকে 6 লিটার, ঠিক আছে, আর এখন বলছে হলো 4 থেকে 6 লিটার। আজমল স্যারের বইতে নতুনভাবে কিন্তু এটা লেখা হয়েছে। দেন চলে আসি যে কোন গ্যাসে রক্তনালীর সংকোচনের জন্য, বলেছে কোন গ্যাস রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। খেয়াল করে দেখো এটা কি হবে, আমরা জানি যে আরবিসি থেকে হাইড্রোজেন সালফাইড খরিত হয়, পচা ডিমের মতো গন্ধ, হাইড্রোজেন সালফাইড আমরা শুনছি অনেক সময়, হাইড্রোজেন সালফাইড। তাহলে এই মানে মনে রাখবো, আরবিসি থেকে মানে লোহিত রক্তনালিকা থেকে হাইড্রোজেন সালফাইড খরিত হয়, যেটা কি করে রক্তনালী সংকোচন করে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবো সাথে সাথে, আমরা পড়ছি তো যে থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা থেকেও কি হয়, অনুচক্রিকা থেকে কিন্তু সেরোটোনিন খরিত হয়, ঠিক আছে, অনুচক্রিকা থেকে সেরোটোনিন খরিত হয়, সেরোটোনিন এটা অনুচক্রিকা থেকে খরিত হয়, এটাও রক্তনালী সংকোচন করে, ঠিক আছে। তাহলে রক্তনালী সংকোচনের দুটো পদার্থ আমরা জানবো, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড যেটা হলো আরবিসি থেকে খরিত হচ্ছে, আর একটা হচ্ছে সেরোটোনিন যেটা হলো অনুচক্রিকা থেকে খরিত হচ্ছে। এরপরে দেখো রক্তকণিকা রঞ্জিতকরণে কোনটি ব্যবহৃত হয়, এটা বোঝা যাচ্ছে, দেখো এইটার ক্ষেত্রে রঞ্জিতকরণ যেটা, এটা বোঝাচ্ছে মেন কথা। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে রক্তকণিকাগুলো দেখতে যাই তাহলে কিন্তু সরাসরি বললাম আর রক্ত কারোর দেহ থেকে নিলাম আর আমরা কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখবো, বিষয়টা এমন না। আমাদের একটা কাঁচ পাত্রে রক্তটা নিতে হয়, কাঁচ পাত্রে রক্তটা নিয়ে এটা মিশাইতে হয় কাঁচের বিভিন্ন জায়গায়, তো মিশালাম, তা এইখানে দেন একটা কালার যোগ করতে হয়, এই কালারটা হচ্ছে অনেকটা আমার এই মার্কারের কালার মতোই, তো ঠিক আছে, এইটা হলো লিশম্যান রঞ্জক, এটা মনে রাখবো, লিশম্যান রঞ্জক কি হবে, লিশম্যান রঞ্জক, তাই সেটার কথা বলতেছে। তখন আমরা মাইক্রোস্কোপের নিচে
এই যে মানে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা এগুলো দেখতে পাবো। ঠিক আছে, লিশম্যান রঞ্জক এটা মাথায় রাখবো। তো এটা কথা। দেন চলে আসো, বলতেছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মানে সুস্থ মানুষের দেহের মোট ওজনে কত শতাংশ রক্ত? আমরা অলরেডি পড়ছি যে 8%, আর যদি না থাকে 7 থেকে 8% এটা হবে। ঠিক আছে, দেন হচ্ছে সেরোলজি। দেখো সেরোলজি কি জিনিস? যেখানে সিরাম নিয়ে গবেষণা করা হয়, মানুষের রক্তের সিরাম। তাহলে সিরামে কি মনে আছে কি না যে সিরাম আর প্লাজমার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্লাজমাতে কি আছে, আমরা জানি যে ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে, এগুলো থাকে। কিন্তু এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মেইন ক্লটিং ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন, এগুলো সিরামে থাকে না। মানে কোনো জায়গা থেকে রক্ত জমাট বাঁধছে, সেই জায়গা থেকে অল্প কিছু, মনে করো হচ্ছে হলুদ আকৃতি কিছু তরল খরিত হয়, সেটাকে আমরা বলি সিরাম। ঠিক আছে, তো সেই সিরামে মেন কথা ওটা জমাট বাঁধে না, কারণ কি ওর ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে না, বিশেষ করে ফাইব্রিনোজেন থাকে না। ঠিক আছে, তো এটা সিরাম নিয়ে অধ্যয়ন করাটাকে আমরা কি বলি? সেরোলজি। তারপর চলে আসো যে হচ্ছে মানবদেহে রক্তরসের মানে বলতেছে রক্তরসের হার কত? এটা আমরা জানি যে 55%, এবং রক্তকণিকা হলো কত? রক্তকণিকা হচ্ছে 45%, তাই না? তারপর চলে আসো রক্তের তরল অংশকে কি বলা হয়? আমরা জানি রক্তরস বা প্লাজমা, সিরাম না কিন্তু। ঠিক আছে, রক্তরস এর আরেক নাম কি? প্লাজমা। তারপর চলে আসো যে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এইটা নিয়ে বিভিন্ন বইতে বারবার ঝামেলা হয়ে গেছে। তো রিসেন্ট আজমল স্যারের বই অনুসারে কত? 600:1। ঠিক আছে, তো এখানে দুটো বিষয় লক্ষ্য করার মতো। একটা হচ্ছে তোমার অনুপাতটা কি কি দিয়েছে, এটা মাথায় রাখবা। যেখানে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা দিয়েছে, যদি উল্টাই দিত এটা মাথায় রাখবা, তাহলে 1:700 হইতো কিন্তু। বুঝতে পারছো কিনা? মানে শ্বেত রক্তকণিকা ইস্টু যদি লোহিত রক্তকণিকা হইতো। আমরা জানি লোহিত রক্তকণিকার পরিমাণটা বেশি, এই কারণে হচ্ছে 700:1 হবে এখানকার অ্যান্সার। যদি উল্টাই দিত সেটা মাথায় রাখবো। এখানে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে এই যে 1:25, এটা একটু মাথায় রাখবো। এটা হচ্ছে আমরা জানি হিমোগ্লোবিনের, তা হিম আর গ্লোবিন, হিম আর গ্লোবিন এর অনুপাত হচ্ছে 1:25। হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25, এটা মাথায় রাখবো। এরপরে বলতেছে যে হচ্ছে একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? তো 100 ml রক্ত যদি বলি, 100 ml রক্ত নর্মালি আমাদের বই অনুসারে ছিল কি 16 গ্রাম, যদি একটা অ্যান্সার থাকে 16 গ্রাম। কিন্তু এখানে দেখো ডেন্টালের কোশ্চেন এটা, এবং মাজেদা ম্যামের হচ্ছে বইয়ের পিছনে কোশ্চেন। তো এটাতে দেয়া আছে 14 থেকে 17, এটা মাথায় রাখবো, 14 থেকে 17। তাহলে 100 ml, অনেক সময় চালাকি করে 100 ml না লিখে কিন্তু আমরা কি লিখতে পারি? 1 ডেসিলিটার। ঠিক আছে, 1 ডেসিলিটার মানে কি 100 ml। তো 100 ml বা 1 ডেসিলিটারের ভিতরে কি থাকে? 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আরেকটা মাথায় রাখি, যেহেতু শিখছি তাহলে আরেকটা জিনিস পড়া উচিত। সেটা হচ্ছে যদি বলা হয় একটা আরবিসিতে, বুঝতে পারছো কথাটা? যে আমি যদি বলি যে একটা আরবিসিতে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে, তখন আসবে কি 29 পিকোগ্রাম। একটা আরবিসিতে কয়টা কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 29 পিকোগ্রাম। একটা আরবিসিতে 29 পিকোগ্রাম। আর আমরা বলছি 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন আছে? 100 ml রক্ত নিয়েছি, 14 থেকে 17, মানে রাফলি যদি বলি একটাই অপশান থাকে তখন হলো 16 গ্রাম, এটা মাথায় রাখবো। দেন চলে আসো, কোন রক্তকণিকা হতে হিস্টামিন তৈরি হয়? আমরা জানি বেজোফিল থেকে দুটো জিনিস খরিত হয়, হেপারিন, হিস্টামিন। হেপারিন, হিস্টামিন। তো হিস্টামিনের কাজ হলো রোগ প্রতিরোধ করা। হিস্টামিনের কাজ কি? রোগ প্রতিরোধে। আর হেপারিনের কাজ ছিল দেহের মধ্যে মানে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। আর হিস্টামিনের কাজ ছিল রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে হিস্টামিন খরিত হয়। এছাড়াও কিন্তু এই যে আমরা জানতাম এই যে ইউসিনোফিল, এটা কি কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি সৃষ্টিতে, মানে এইটা ধ্বংস করতে, কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করতে কিন্তু কাজ করে কোনটা? ইউসিনোফিল। নিউট্রোফিল হলো ফ্যাগোসাইটোসিস, আমরা জানি মনোসাইটো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, যেটাই পরবর্তী কোশ্চেন যে জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটি? অবশ্যই নিউট্রোফিল, মানে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে তিনটা, ফ্যাগোসাইটোসিস করে কোনটা? তিনটা। অ্যাকচুয়ালি সেটা কি আমরা বলি হচ্ছে মামনি, পড়ছো হয়তো বা। তাহলে একটা হচ্ছে কি মা দিয়ে হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। ঠিক আছে, মামনি আমরা যদি বলি। আর একটা মো দিয়ে হচ্ছে মোনোসাইট। ঠিক আছে, আর নি দিয়ে হলো নিউট্রোফিল, মোনোসাইট। তাহলে আবার বলি ম্যাক্রোফেজ, মোনোসাইট আর নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মোনোসাইট আর নিউট্রোফিল। ঠিক আছে, মা মনি দিয়ে পড়া যায়। অ্যাকচুয়ালি মোনোসাইটটা রক্তে যখন ঘুরে তখন মোনোসাইট, মোনোসাইটটা 5 গুণ বড় হয়ে কিন্তু যখন টিস্যুতে অবস্থান করে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। কথা কি বুঝাইতে পারছি? যে মোনোসাইট যখন 5 গুণ বড় হয়ে যায় তখন বিভিন্ন টিস্যুতে যখন অবস্থান করে তখন তার নাম হয়ে যায় হচ্ছে
ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজ সাইজে বড় এবং যতগুলো শ্বেত রক্তকণিকা আছে তার মধ্যে সবচেয়ে সাইজে বড় হচ্ছে, মানে আকারের দিক থেকে বড় হচ্ছে মনোসাইট। আর সংখ্যায় সবচেয়ে বেশি হলো কোনটা? সংখ্যায় সবচেয়ে বেশি যে শ্বেত রক্তকণিকা সেটা কিন্তু নিউট্রোফিল। সংখ্যায় সবচেয়ে বেশি হলো নিউট্রোফিল, আকারের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে মনোসাইট। এটা মাথায় রাখবো। আচ্ছা, এখন চলে আসো আরেকটু, সেটা হচ্ছে এখানে দিকে খেয়াল করে দেখো যে একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে। ঠিক আছে, তো এই যে সেই আবার চলে আসতেছে 5 থেকে 6 লিটার আমরা বললাম এখানে, কিন্তু ওই যে মানে বইতে কিন্তু হচ্ছে নিউ এডিশনে 4 থেকে 6 লিটার দিয়েছে, এটা মাথায় রাখবা আজমল স্যারের বইতে। তো নেক্সট মানে এটা দেহে আমাদের মানুষের দেহে ওভারঅল, এখানে যদি এভাবে স্টাইল করে থাকলে তার বিষয় আলাদা, যে পূর্ণবয়স্ক পুরুষের দেহে কি পরিমাণ তার বিষয় আলাদা। তো যাক, এটা মাথায় রাখলাম। আর সহজ কথা কি, এই যে কাছাকাছি যে মানে মানে এখানে যে অপশনগুলো থাকে এই নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই আসলে। ঠিক আছে, এটা নিয়ে ওইভাবে যে খুব মানে এটা হয়তো বা এখন চিন্তা লাগে, কিন্তু আসলে পরীক্ষার সময় এই সব চিন্তা ভাবনার কোনো কিছু না, অপশন দেখলে তুমি আশা করি পারবা। ঠিক আছে, ওটা নিয়ে খুব প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট পড়ে যাবা যে অমুক জায়গায় ওটা আছে, এটা মাথায় রাখলে হবে। রক্তরসে পানির পরিমাণ কত, তো এটা জানো 90% এখানে বলছে, কিন্তু আমরা জানি কত, আমরা হচ্ছে আমাদের বই অনুসারে 92%। ঠিক আছে, আর কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%, এইভাবে বলা হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যেটা জানবো 90 to 92%, এটাই মনে রাখি। তো এখানে 90%, এটা অপশান দেখলেই কিন্তু বুঝতে বুঝতে পারছো তুমি। আলাদা করে যে বিশেষ তোমাকে এটা মনে রাখতে হবে হ্যাঁ অমুক বইতে ওই আছে, অমুক বইতে ওই আছে, এত কিছু দরকার নেই। তুমি অপশান দেখো না, অপশান দেখলেই তো বুঝতে পারছো তো পানি পার্সেন্টেজ তো অবশ্যই বেশি থাকবে। তো এগুলো নিয়ে প্যারা নিবা না, সহজ কথায়। এই যে দেখো কোশ্চেন চলে আসছে, আমরা কিছুক্ষণ আগে বললাম না 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন, সিঙ্গেলভাবে থাকলে 16 গ্রাম। এরপর চলে আসো রক্তকণিকা থেকে, সেটা হচ্ছে কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে। তা আমরা জানি যে হেপারিন খরিত হয় কোথা থেকে, বেসোফিল থেকে। হেপারিন খরিত হয় বেসোফিল থেকে, এবং এই রক্ত জমাট বাঁধা রোধ করে আমাদের রক্তনালীর ভিতরে হলো হেপারিন। তাহলে বেসোফিল থেকে দুটো জিনিস খরিত হয়, একটা হচ্ছে এই যে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, এখন আসো কোনটিকে রবিনহুড অণু বলা হয়। রবিনহুড অণু কোনটা? হিমোগ্লোবিন, কারণ ও কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যখন পরিবহন করে তখন এই যে অক্সিজেনকে নিয়ে চলে যাচ্ছে একেবারে, মানে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে সহজ কথায়। যাই হোক, এটাকে রবিনহুড অণু বলি আমি সহজ কথায়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, মনে রাখবো। আচ্ছা গেল, দেন চলে আসো এখান থেকে। আর এখানে যে অপশান দিয়েছে গ্লুকাগন, ইনসুলিন, মনে আছে এটা? গ্লুকাগন কোন অপশান? এটা কি আমরা জানি যে আমাদের অগ্নাশয় থেকে দুটো হরমোন খরিত হয় না, যে মানে একটা হচ্ছে আলফা কোষ থেকে, আমাদের অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা বলি আমরা। তো এই আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হলে ওটা কি করে, গ্লুকোজের মাত্রাটা বাড়ায়। আর ইনসুলিন যেটা, এটা বিটা কোষ থেকে খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, এটা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা কমায় দেয়। তাহলে গ্লুকাগন কি করে, গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর ইনসুলিন কি করে, গ্লুকোজের মাত্রাটা কমায়। সিক্রেটিন, সিক্রেটিন কি, প্রথম আবিষ্কৃত যদি বলা হয় প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি, সেটা কি সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি, সিক্রেটিন। ঠিক আছে, এটা মনে রাখবো। এখন চলে আসো, এবং সিক্রেটিনের কাজ স্পেশালি হচ্ছে আমাদের এই অগ্নাশয় রস ক্ষরণে কাজ ভূমিকা পালন করে মেইনলি, কিন্তু আমরা জাস্ট ওইটা মনে রাখি প্রথম আবিষ্কৃত হরমোন, এটুকু পড়লে হবে। এটুকু তথ্য জেনে রাখলাম। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, এটা কাকে বলা হয়? আমরা জানি আমাদের তিনটা যে মেইন রক্তকণিকা, হ্যাঁ আরবিসি, ডাব্লিউবিসি এবং মানে প্লেটিলেট বা থ্রোম্বোসাইট যেটাই বলি না কেন, এর মধ্যে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকাটাই মূলত ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট বা আমাদের রোগ প্রতিরোধে মেইনলি ভূমিকা পালন করে, তাই না? 4 থেকে 11,000 নর্মাল আমরা জানি এর সংখ্যা, এবং 661 কথা তো শিখছি, যে আরবিসি ইস্টু যদি ডাব্লিউবিসি বলে তাহলে 661, উল্টাই দিলে নজরদারিতে রাখবা, আবার বলছি। তো এটা কথা আমরা জানি যে শিশু দেহে এবং অসুস্থ দেহে কি হবে, একটু বেড়ে যাবে না, কারণ হচ্ছে কি আমাদের তো রোগ প্রতিরোধ দরকার। তাহলে এটা শিশু দেহে, এবং জেনারেল দেখা যাচ্ছে যে অসুস্থ দেহে, এবং বয়স্কদের ক্ষেত্রে মানে জিনিসটা বলতেছে বয়স্কদের তুলনায় এদের দেহে বেশি হয় শিশুদের দেহে, আর অসুস্থ অবস্থায় আমাদের একটু বেড়ে যায় নর্মালি। তো এখানে আরেকটু কোশ্চেন আসি, যে লোহিত রক্তকণিকা সমূহ নিম্নের কোথায় তৈরি হয়। তো তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভ্রূণ যখন বলছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, দাদা 3 মাসের প্রথম জন্মের প্রথম 3 মাস পর্যন্ত, হ্যাঁ আমাদের যে কুসুমথলি আমরা যেটা বলি, হ্যাঁ আমাদের কুসুমথলি থেকে ইয়ক স্যাক বলি বা কুসুমথলি মনে রাখো, এটা থেকে তৈরি হয় সকল রক্তকণিকাগুলো, কারণ ওর ভিতরে স্টেম সেলগুলো থাকে, তো ওর ভিতর থেকে তৈরি হয়।
এরপরে 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 3 মাস মানে 6 মাস বয়স পর্যন্ত, তারপরে হচ্ছে এই যে পিলিহা বা যকৃৎ, যকৃৎ এবং পিলিহা থেকে তৈরি হয়। বুঝাইতে পারছি কথাটা? তাহলে প্রথমে তৈরি হচ্ছিল কোথা থেকে? কুসুমথলি থেকে, এবং তারপরে তৈরি হচ্ছে এই যে পিলিহা থেকে। এই পিলিহাকে কি বলা হয়? আমাদের লসিকা গ্রন্থির মধ্যে বলা হয় যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তখন আসবে কি? পিলিহা। এবং লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় এটাকে, ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভার বলা হয়। ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভার বলা হয়। 300 ml রক্ত প্রতি মিনিটে এই কিন্তু প্লিহা দেখে মানে প্রবাহিত হচ্ছে। প্রতি মিনিটে 300 ml রক্ত এখান থেকে প্রবাহিত হচ্ছে। কিছু তথ্য জানাই ফেললাম। তো আমি বললাম এখানে কোশ্চেন হিসেবে যেটা জানবো সেটা হচ্ছে যে ভ্রূণে ফার্স্টের দিকে হলো কুসুমথলি, তারপরে হচ্ছে প্লীহা যকৃৎ, দেন এরপরে যখন আমাদের অস্থিমজ্জাগুলো তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের অস্থিমজ্জা থেকেই সকল রক্তকণিকাগুলো তৈরি হবে। ঠিক আছে? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। মনে আছে কি না? লিম্ফোসাইট কিন্তু 3 ধরনের। ঠিক আছে? আমরা জানি লিম্ফোসাইট হলো 3 ধরনের। লিম্ফোসাইট কয় ধরনের? 3 ধরনের। বি কোষ, টি কোষ আর এনকে সেল। বি কোষ, টি কোষ, এনকে সেল। ঠিক আছে? এই বি কোষ থেকে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আর টি কোষ আর এনকে সেল এই দুটোই ভাইরাসের বিরুদ্ধে, ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করতে সাহায্য করে। ভাইরাস এবং টিউমার আক্রান্ত কোষকে ধ্বংস করতে সাহায্য করে মেইনলি টি কোষ আর এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। আর বি কোষ থেকে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে? তো এরপরে চলে আসি থাইমাস। থাইমাসের অনাক্রম্যতামূলক, এটা দেখো একটা একটা ব্যতিক্রমধর্মী কোশ্চেন। সেটা কি? থাইমাসের অনাক্রম্যমূলক কাজের ভূমিকা বিবরণ করেন কে, মানে বর্ণনা করেন কে ফার্স্টে? ঠিক আছে? যে থাইমাসের যে প্রতিরক্ষায় যে ভূমিকা আছে, অনাক্রম্যতা বা ইমিউনিটিতে যে ভূমিকা আছে, এটা প্রথম বর্ণনা দেন কে? এটা কি হবে? এটা হচ্ছে জ্যাকুয়েস মিলার। এটা আলিম স্যারের বইয়ের একটা তথ্য। ঠিক আছে? জ্যাকুয়েস মিলার, এটা মাথায় রাখবো। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? দেখো আমরা তো স্পেশালি জানি যে হচ্ছে কি থ্রোম্বোসাইট বা প্লেটিলেট। ঠিক আছে? অনুচক্রিকা, এটাই মূলত রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চনে ভূমিকা রাখে মেইনলি। ঠিক আছে? এই দেখো কিভাবে ভূমিকা রাখে, ফার্স্টের কোশ্চেনে চলে আসছে যে কোথাও আমার মনে করো রক্তনালী ছিঁড়ে গেছে, কেটে গেছিল সহজ কথায়, রক্তনালী ছিঁড়ে গেছে, তো ফার্স্টে কিন্তু অনুচক্রিকাগুলো এভাবে ক্ষণপথ সৃষ্টি করে। ক্ষণপথ সৃষ্টি করে, ক্ষণপথ সৃষ্টি করে ওই যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটা প্লেটিলেট প্লাগ, এখানে লেখা আছে কিন্তু অস্থায়ী প্লেটিলেট প্লাগ। এটা প্লাগ মানে রক্ত যাতে না বের হয়ে যায়, মানে রক্ততঞ্চনের যে মেইন ভূমিকা, মানে ক্লটিং ফ্যাক্টরগুলো আসার আগে ওরা কিন্তু ফার্স্টে একটা প্লাগ গঠন করে। তাই বলতেছে হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে কে? হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে হচ্ছে তাহলে থ্রোম্বোসাইট। হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে থ্রোম্বোসাইট। এরপর আসো রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলবো? দেখো রক্তকণিকা, এটা হলো হিম কথাটার মানে হলো রক্ত, আর পোয়েসিস মানে তৈরি হওয়া। হেমাটোপোয়েসিস এটা হচ্ছে রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়া। যতগুলোর সাথে দেখো আমাদের 3 প্রকার যে রক্তকণিকা আছে, অর্থাৎ আমরা যদি বলি যে এরাইথ্রোসাইট, সহজ কথায় এরাইথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। আমি যদি বলি লিউকোসাইট, সেটা মানে কি শ্বেত রক্তকণিকা। আর থ্রোম্বোসাইট, সবগুলোর সাথে তুমি পোয়েসিস কথা যুক্ত করে দাও, তাহলে কি হয়ে যাবে? তাই তৈরি করার পদ্ধতি হয়ে যাবে। তাহলে কি রক্তকণিকা কি হয়ে গেল? হেমাটোপোয়েসিস। এরিথ্রোসাইট যেটা, ওর সাথে আমি যদি পোয়েসিস যোগ করে দিই তাহলে কি হয়ে যায়? এরিথ্রোপোয়েসিস। তারপরে দেখো লিউকোসাইট, লিউকোপোয়েসিস, থ্রোম্বোসাইট, থ্রোম্বোপোয়েসিস, তিনটাই তৈরি করার পদ্ধতি কিন্তু হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? হেমাটোলজি যে শাখায় এই রক্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই কথাটুকু জানবো। দেন হচ্ছে তাহলে এরিথ্রোপোয়েসিস, লিউকোপোয়েসিস, থ্রোম্বোপোয়েসিস কথাটাকে বুঝতে পারছে আশা করি। কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? কিছুক্ষণ আগেই বললাম যে আরবিসিকে, আরবিসি হচ্ছে প্লীহা, প্লীহা এটাকে কি বলা হয়? গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি, অর্থাৎ লোহিত রক্তকণিকার কবরস্থান। এটাকে প্লীহা স্পেশালি, অপশানে যদি প্লীহা না থাকে যকৃৎ দিতে পারি, তো যকৃৎ প্লীহা। হ্যাঁ, এখানে হচ্ছে স্পেশালি আমাদের এখানে বলতেছে, এখানে মনে রাখবো সহজ কথায়, নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? এটা আমরা যকৃৎ প্লীহা দিব। এখানে একটু অপশানে ভুল আছে, এটা আমরা দিব না। ঠিক আছে? এটা যকৃৎ প্লীহা যেহেতু অপশানে আছে, এটা আমরা যকৃৎ প্লীহা দিব। এরপর চলে আসি যে অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? তো অক্সিজেন পরিবহনে কি আমরা জানি আরবিসি সাহায্য করবে। তো এই যে শিখছি কিন্তু এর আগেও বলে ফেলছি, কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করবে কোনটি? অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করবে হচ্ছে ইউসিনোফিল। কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করবে হচ্ছে ইউসিনোফিল। ঠিক আছে?
এরপর চলে আসো ইউসিনোফিল এর ক্ষেত্রে কোনটি সঠিক? তো ইউসিনোফিল জানি আমরা ইলা বেনি, এখানে ফার্স্টে যদি আসি আমরা এভাবে বলি যে ইলা বেনি মানে ইউসিনোফিলের যে দানা তার কালার হলো লাল আর বেজোফিল হলো নীল, তাই বলি ইলা বেনি। বেজোফিল হলো নীল, ইউসিনোফিলের কালার দানাদার যে শ্বেতরক্তকণিকা, আমরা জানি যে যেগুলো লাস্টে ফিল থাকবে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেজোফিল। তো নিউট্রোফিল যেটা, নিউট্রোফিল কি বলি নিউট্রাল, নিউট্রোফিল হলো নিউট্রাল। তো জিনিসটা হচ্ছে নিউট্রোফিল যে নিউট্রাল অর্থাৎ বর্ণ নিরপেক্ষ, আর ইউসিনোফিলের কালার হচ্ছে লাল, বেজোফিলের কালার হচ্ছে নীল। ঠিক আছে, এটা জানবো। এবং হিস্টামিন, আচ্ছা মনে করো আমরা অন্য জিনিস পারি না, সহজ কথায় তোমাকে, তোমার মনে করো অম্লধর্মী মনে নাই সাপোজ, তুমি কিন্তু অপশান পড়বা সবার আগে। এটা কিন্তু ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, অপশান দেখতে হবে, বারবারই বলতেছি। কেন? বর্ণ নিরপেক্ষ এটা তুমি জানো যে এটা নিউট্রোফিলের কাজ। হিস্টামিন নিঃসরণকারী এটা তোমাকে অবশ্যই জানতে হবে, এটা বেজোফিল থেকে খরিত হয়। আর সংখ্যায় সবচেয়ে কম কোনটা? সংখ্যায় সবচেয়ে কম হলো বেজোফিল। সংখ্যায় সবচেয়ে কম কোনটা? বেজোফিল। 0 থেকে 1% পর্যন্ত বেজোফিল থাকে আমাদের রক্তে, তাহলে বেজোফিলের পার্সেন্টেজ কিন্তু 0 থেকে 1%। ঠিক আছে, তো সেজন্যই সংখ্যায় কম কোনটা? বেজোফিল, তার কারণে এটা অম্লধর্মী, এটা জানতে হবে। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট মানে বন্ধ না হওয়ার জন্য দায়ী কোনটা হতে পারে? ঠিক আছে, এখানে যেটা বলতেছে যে স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন কোথা থেকে নিঃসৃত হয়? সহজ কথায় যেটা বলছি, মানে হেপারিনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখছে আর কি সহজ কথায়। বেসোফিল থেকে হেপারিন নিঃসরণ হয়, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে, এটা হলো কথা। তো এরপরে একটা কথা বলতেছে যে শ্বেত রক্তকণিকার পরিমাণটা 4000/ডেসিলিটার এর চেয়ে কমে গেলে কি বলবো? খেয়াল করে দেখো, আমরা জানি শ্বেত রক্তকণিকার নর্মাল ভ্যালু কত? 4 থেকে, হ্যাঁ, তাহলে 4 থেকে 11,000, 4 থেকে 11,000। তো কোনো কিছু যদি কমে যায়, মানে এই যে শ্বেত রক্তকণিকার এর সাইটওয়ালা নাম কি ছিল বলো তো? সাইটওয়ালা নাম কি শ্বেত রক্তকণিকা? লিউকোসাইট, তাই না? তো কোনো যদি নর্মালি একটু ওর অবস্থা থেকে যদি কমে যায়, স্বাভাবিকের থেকে কমে যায়, তার সাথে আমরা পেনিয়া কথা যুক্ত করে দিই। কি যুক্ত করে দিই? পেনিয়া। তাহলে তোমাকে দেখো একটা ইন্টারেস্টিং কথা শেখায়, তুমি দেখো এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া এর মানে কি? থ্রোম্বোসাইট মানে কি জানো? অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা যদি কমে যায়, অনুচক্রিকার নর্মাল মান আমরা জানি 1.5 থেকে 3 লাখ, তো 1.5 লাখের কমে গেল সহজ কথায়, তখন আমরা কি বলবো? থ্রোম্বোসাইটোপেনিয়া। পেনিয়া কথাটা যুক্ত হবে যখন কমে যাবে, আর যখন বেড়ে যাবে তখন তাকে আমরা বলবো হচ্ছে সাইটোসিস কথা যুক্ত হবে, সাইটোসিস। ঠিক আছে, তাহলে যদি থ্রোম্বোসাইট, আমরা জানি থ্রোম্বোসাইট মানে অনুচক্রিকা, ওটা যদি সংখ্যায় বেশি হয়ে যাইতো তখন তার নাম কি বলতাম? থ্রোম্বোসাইটোসিস। যেমন আমরা এখানে লোহিত রক্ত, এই শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় স্বাভাবিকের তুলনায়, তখন তাকে আমরা কি বলি? লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। আর কমে গেলে ওই যে পেনিয়া কথা যুক্ত করতে বললাম, তাহলে লিউকোপেনিয়া। আর এই যে লিউকেমিয়া যেটা, এটা হলো রক্তের একটা ক্যান্সার। এটা তোমাকে বলবে বেড়ে যাবে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, কিন্তু ওখানে লেখা থাকবে অস্বাভাবিক হারে বেড়ে যাবে। তাহলে অস্বাভাবিক হারে বেড়ে গেলে কিন্তু লিউকেমিয়া। তাহলে আমি বললাম যে এই যে আমাদের যে শ্বেত রক্তকণিকাটা, এটা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন হবে লিউকোপেনিয়া, স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন হবে হচ্ছে লিউকোসাইটোসিস, কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেলে তখন কি হবে? লিউকেমিয়া। ঠিক আছে, আর আমার এখানে যেটা বলছিল যে কমে যাওয়ার কথা, তার কারণে অ্যান্সার হবে হচ্ছে লিউকোপেনিয়া। কিন্তু আরেকটা যে ভাষা আছে এখানে, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া কি? পলিসাইথেমিয়া জানবো, আরবিসির পরিমাণ যদি নর্মাল লেভেলের থেকে, মানে আরবিসির যে সংখ্যা, এটা হলো 65 লাখের যদি বেশি হয়ে যায়, 65 লাখের বেশি হয়ে যায় পার কিউবিক মিলিমিটার, আমরা যদি সহজ কথায় বলি, প্রতি ঘনমিটার রক্তে মধ্যে যদি 65 লাখের বেশি হয়ে যায় আরবিসি, তখন তাকে আমরা বলি পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবো। রক্তের ক্যান্সার হলো লিউকেমিয়া। আমরা একটু বিস্তারিত অনেক কিছু জানলাম কিন্তু এর ভিতর থেকে। আচ্ছা যাই হোক, তারপর চলে আসি, লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? তো এটা হচ্ছে দুটো জিনিস জানতে হবে, ভিটামিন B12, ফলিক অ্যাসিড। ঠিক আছে, এইগুলা ভিটামিন B12 বলছি, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আসলে ভিটামিন B9 আসলে। ঠিক আছে, ভিটামিন B9 লোহিত রক্তকণিকা সৃষ্টিতে আমাদের ভূমিকা পালন করে ফলিক অ্যাসিড, এটা মাথায় রাখবো। লোহিত রক্তকণিকা তৈরিতে সৃষ্টি করে হচ্ছে ভিটামিন B9, B12 ভূমিকা রাখে। ঠিক আছে, এটা মাথায় রাখবো। তো ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এটা আর একটা নাম হলো সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। আচ্ছা গেল, দেন হচ্ছে
নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? আমি বলেছি পোয়েসিস মানে তৈরি হওয়া, এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তনিকা। তাহলে লোহিত রক্তনিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপোয়েসিস। বোঝা গেল? তারপর চলে আসি, কোন ধরনের শ্বেত রক্তনিকা পরিমাণে বেশি থাকে? এই যে আমি শেখাইছি অলরেডি কিছুক্ষণ আগে বলছি যে নিউট্রোফিল 60 থেকে 70% থাকে। তোমার বইতে 40 থেকে 60%ও দেয়া আছে। এটা এই অধ্যায়ে, অন্য আরেকটা অধ্যায় পড়বো যখন প্রতিরক্ষা চ্যাপ্টারে, তখন সেখানে আবার 60 থেকে 70% দেয়া আছে। তাহলে শ্বেত রক্তনিকার মধ্যে সবচেয়ে পরিমাণে বেশি হচ্ছে কোনটা? নিউট্রোফিল। আর মোনোসাইট হলো সাইজে বেশি, সবচেয়ে সাইজে বেশি। আর এই যে বেজোফিল যেটা, বেজোফিল যেটা, বেজোফিল কিন্তু হচ্ছে সবচেয়ে পরিমাণে কম, 0 থেকে 1%। 0 থেকে 1%। বেজোফিল হচ্ছে 0 থেকে 1%, সবচেয়ে কম সাইজে। মানে সবচেয়ে হচ্ছে তোমার সংখ্যায় কম হলো কোনটা আমরা জানি, সেটা হচ্ছে বেজোফিল। এখন চলে আসো অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট, গ্রানিউল মানে দানা, অ্যাগ্রানুল মানে কি? অদানাদার। তো অদানাদার শ্বেত রক্তনিকা কোনটি? যেগুলো লাস্টে সাইট থাকবে। সহজ কথা আমি বলছিলাম, ফিল থাকলে দানাদার, ফিল থাকলে দানাদার, দানা ফিল করা যাবে। সবগুলো ফিল থাকলে দানাদার, তাহলে ফিল নেই কোনটায়? মোনোসাইট। নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? খেয়াল করে দেখো, এটা একটু ঝামেলা আছে আসলে। নিউক্লিয়াসবিহীন কোষ, এটা অপশান হিসাবে কোনটা চলে আসবে? সেটা হচ্ছে লোহিত রক্তনিকা। অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে ম্যাট কোশ্চেন। এবং সাথে সাথে দেখো, নর্মালি হলো অপরিণত যে লোহিত রক্তনিকা, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। অপরিণত লোহিত রক্তনিকা, যেটাকে আমরা এরাইথ্রোব্লাস্ট বলি। কোনো কিছুর লাস্টে ব্লাস্ট কথা থাকলে সেটা হচ্ছে অপরিণত। তাহলে এরাইথ্রোব্লাস্ট হচ্ছে অপরিণত, এর মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু যদি হলো ওই ব্লাস্ট থেকে মানে নিউক্লিয়াসটা বের হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় এরাইথ্রোসাইট। এরাইথ্রোসাইট যদি হয়, তাহলে এই এরাইথ্রোসাইটের মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই, কিন্তু হচ্ছে অপরিণত এরাইথ্রোব্লাস্ট, ওর ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে। কথাটা বোঝা গেল? তারপরে এরপরে চলে আসি, শরীরে অনুপ্রবেশকারী জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে, এটা আমরা জানি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস হয় প্রক্রিয়াটা। এবং এখানে ধ্বংস করতে সাহায্য করে কোনটা? তিনটা আমরা স্পেশালি পড়ছি, মামনি দিয়ে পড়ছি। সেটা কি? ম্যাক্রোফেজ, মোনোসাইট এবং নিউট্রোফিল। অ্যাকচুয়ালি মোনোসাইটটাই কিন্তু মানে হচ্ছে কি 5 গুণ বড় হয়ে কি তৈরি হয়? 5 গুণ বড় হয়ে তৈরি হয় হচ্ছে ম্যাক্রোফেজটা পরিণত হয়, তাই না? তো দেহে কোন ধরনের শ্বেত রক্তনিকা সর্বাধিক থাকে? আবার শিখছি, সেটা হচ্ছে নিউট্রোফিল হবে। নিউট্রোফিল, বুঝতে পারছো? এই দেখো পার্সেন্টেজ দিয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে লিম্ফোসাইট। এই যে নিউট্রোফিল 40 থেকে 60% দিয়ে দিছে। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ কি? এটা হচ্ছে আয়রনের অভাব। আমরা বারবার গ্রামে কিন্তু বহুত শুনছি এটা, যে আয়রনের অভাবের কারণে। আয়রন তো দেখতেছো, হিমোগ্লোবিন কি? হিম, হিম মানে কি? আয়রন। তাহলে হিম, তাহলে এটার জন্যই কিন্তু এটা লৌহ ঘটিত, মানে লৌহ ঘটিত এই যে উপাদান, লোহার অভাবেই, সত্য আয়রনের অভাবে। এখন আয়রন সি বাই খাইয়ে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? আয়রন চিবাতে হবে না, এটা আমাদের খাদ্যের মাধ্যমে এই লৌহ ঘাটতি পূরণ করতে হবে, তাহলে রক্তশূন্যতা দূর হবে। এখন চলে আসো, নিম্নের কোন শ্বেত রক্তনিকা নিউক্লিয়াস 2 লোব বিশিষ্ট? মাথায় রাখবা, এই যে যে কটা আছে মূলত, মানে যে কটা কোষ আছে, সহজ কথায় সবার ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু একটা, কিন্তু নিউক্লিয়াস এদের আবার নিউক্লিয়াসটা কি? খণ্ড খণ্ড, তাই না? নিউক্লিয়াসগুলো কি? খণ্ড খণ্ড। যে নিউট্রোফিলের মধ্যে নিউক্লিয়াস একটা, কিন্তু ওর নিউক্লিয়াস জেনারেলি বলেছে 2 থেকে 5টা খণ্ড। কয় খণ্ড? 2 থেকে 5টা লোব বিশিষ্ট। তাহলে সেটা হচ্ছে নিউট্রোফিল। তা জেনারেলি আমরা 3টা দেখি, মাইক্রোস্কোপের নিচে দেখলে 3টা মতো দেখা যায়। ইউসিনোফিল, ঠিক আছে? ইউসিনোফিল যেটা, ইউসিনোফিল এবং হচ্ছে বেজোফিল, আর দুটো ফিল যে দুটো আছে, ওই দুইটারই ক্ষেত্রে কি? দুইটারই ক্ষেত্রে লোব হলো দুইটা লোব বিশিষ্ট, দুইটারই 2 লোব বিশিষ্ট। তাহলে মাইক্রোস্কোপের নিচে চিনবো কেমনে? ওই যে কালার দেখে, ইউসিনোফিলের কালারের দানা, এর যে দানাগুলো, ইউসিনোফিলের কালার ক্ষেত্রে লাল, আর হচ্ছে বেজোফিলের ক্ষেত্রে নীল। তাহলে বললাম যে 2 লোব বিশিষ্ট হলো দুইটা, কিন্তু অ্যাকচুয়ালি একটা হচ্ছে ইউসিনোফিল, এখানে যদি অপশানে বেজোফিল থাকতো ওটাও অ্যান্সার হইতো, ঠিক আছে? আর এই যে মোনোসাইট, ওর যদি মাইক্রোস্কোপে আমরা নিচে দেখি মোনোসাইট, ওর নিউক্লিয়াসটা হবে অশ্বক্ষুর আকৃতির বা কিডনি আকৃতির, বৃক্ক আকৃতির, বৃক্ক আকৃতির হলো মোনোসাইট। আর লিম্ফোসাইটের ভিতরে নিউক্লিয়াসটা হলো গোল আকৃতির, ঠিক আছে? তাহলে নিউট্রোফিলের মধ্যে নিউক্লিয়াস একটা, 2 থেকে 5 লোব বিশিষ্ট, 2 লোব বিশিষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, সেটা হবে দুইটা, ইউসিনোফিল এবং বেজোফিল, ঠিক আছে? মোনোসাইটের ভিতরে অশ্বক্ষুর আকৃতির বা বৃক্ক আকৃতির, আর লিম্ফোসাইট এর ভিতরে হচ্ছে এটা গোলাকৃতির, ঠিক আছে? এরপর চলে আসো মানবদেহে লোহিত রক্তনিকার বিদ্যমান লোহের পরিমাণ। তো
এটা হলো 2.5 গ্রাম, এটা আমরা মনে রাখবো, এটা মুখস্থ পড়া, ঠিক আছে। তো সারা সমগ্র দেহে আমাদের লোহা থাকে 4 থেকে 5 গ্রাম। সমগ্র দেহে লোহা থাকে কত? 4 থেকে 5 গ্রাম। সমগ্র দেহে লোহা থাকে 4 থেকে 5 গ্রাম। এখানে যেটা বলতেছে যে মানব দেহে লোহিত রক্তকণিকা কতটুকু থাকে, তো লোহিত রক্তকণিকায় বলতেছে 2 থেকে 5 গ্রাম, 2.5 গ্রাম, হ্যাঁ 2.5 গ্রাম, এটা মাথায় রাখবো। দেন হচ্ছে শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় কি কিছুক্ষণ আগে শিখছি, কিন্তু শিশুদের একটু ইমিউনিটি দরকার বেশি, এই জন্য হচ্ছে কি এদের বেশি থাকবে। তারপর চলে আসো কোন রক্তকণিকা থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আগে শিখে ফেলছি যে লিম্ফোসাইট এর 3টা ভাগ আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর এনকে সেল। তো বি লিম্ফোসাইট থেকেই মূলত হলো অ্যান্টিবডি তৈরি হয়, প্লাজমা কোষ তৈরি হয়, তারপর অ্যান্টিবডি তৈরি হয়। সহজ কথায় বলবো যে অ্যান্টিবডি তৈরি হয়। আর টি লিম্ফোসাইট আর এনকে সেল যেটা ন্যাচারাল কিলার সেল, ওটা মূলত ভাইরাস এবং টিউমার আক্রান্ত কোষকে মেরে ফেলার চেষ্টা করে। তো টিউমার আক্রান্ত এবং ভাইরাস আক্রান্ত কোষকে মারার জন্য চেষ্টা করে কোনটা? টি লিম্ফোসাইট এবং হলো ন্যাচারাল কিলার সেল। ওই টি লিম্ফোসাইটটা এই জন্য বলা হয় সেলুলার ইমিউনিটি দেয়, সেলুলার ইমিউনিটি। নিচের কোনটি? কোষ ভিত্তিক সাড়া দেয়, এরকম একটা কথা লেখা আছে, সেলুলার ইমিউনিটি দেয়। আর বি কোষ দেয় হলো হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি মানে ওই যে অ্যান্টিবডি তৈরি করে না, ঠিক আছে। সহজ কথায় মনে করো একটা কোষে ভাইরাস আক্রান্ত হয়েছে বা ওই কোষে টিউমার সৃষ্টি হচ্ছে, সহজ কথায় কোষ বিভাজনের মাধ্যমে, ওটাকে মারার চেষ্টা করবে লাস্টে দুইটা, টি লিম্ফোসাইট আর এনকে সেল। এই যে কোষ মেরে ফেলতেছে না একেবারে, তাই এই জন্যই হলো সেলুলার ইমিউনিটি। আর ভাইরাস ব্যাকটেরিয়াগুলো এসে আমাদের দেহের মধ্যে বিশেষ একটা যদি প্রোটিন বা মনে করো শর্করা তৈরি করতেছে, যেটাকে আমরা অ্যান্টিজেন বলতেছি সহজ কথায়, শর্করা জাতীয় বা প্রোটিন জাতীয় একটা উপাদান তৈরি করলো মনে করো অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে গেলে লাগবে হলো বি লিম্ফোসাইট। এবং এই বি লিম্ফোসাইটটা থেকে যে অ্যান্টিবডি তৈরি হয়, এজন্য এটাকে বলা হয় হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি। বোঝা গেল কথাটা? তাহলে চলে আসো নেক্সট। তাহলে দেখো হচ্ছে নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে। এটা আসলে আনন্দ স্যারের বইয়ের তথ্যে, উট আমাদের আজমল স্যারের বইতে বলেছে যে এটাতে থাকে না, প্রথমে ছিল, প্রথম একদম ফার্স্টের দিকের এডিশনে আজমল স্যারের বইতে কিন্তু ছিল একই কথাই, যে উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আসলে বর্তমানে নাই। And এটা আসলে অ্যান্সার যদি এরকম থাকে আলিম স্যারের বইতে, মানে এটা নিশ্চিত আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবা। এবং ওই উঠেরটাই অ্যান্সার হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। আর একটা কথা, তোমাদের বইতে কিন্তু ওই যে রুই মাছ, রুই মাছের আরবিসিতেও কি আছে? নিউক্লিয়াস আছে কিন্তু, তোমাদের বই অনুসারে, আজমল স্যারের বই অনুসারে রুই মাছের দেহের মধ্যেও আরবিসি আর শ্বেত মানে ডাব্লিউবিসি থাকে, মানে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা থাকে, অনুচক্রিকা ওখানে থাকে না। তো এই রুই মাছের কিন্তু যে মানে আরবিসিতে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস যুক্ত আরবিসি লেখা আছে। এরপরে চলে আসো লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাব, এটা মাথায় রাখবো। এই শতকরা হিসাব, লোহিত রক্তকণিকার শতকরা হিসাব, এটাকে বলা হয় হেমাটোক্রিট, হেমাটোক্রিট। এখানে যে বাকি অপশনগুলো দিয়েছে জেনে ফেলবো এগুলো। হেমাটোপোয়েসিস মানে কি? রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়া। এরিথ্রোপোয়েসিস শেখাই ফেলছি, লোহিত রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়া। লিউকোপেনিয়া কি জিনিস? শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে গেলে সেটাকে আমরা বলি লিউকোপেনিয়া। চলে আসে এরপরে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান মানে প্রোটিন কোনটা? লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটা? আমরা জানি হিমোগ্লোবিন। ওর মধ্যে কি তাহলে? গোলোবিউলিন, গোলোবিন যেটা, এটা একটা গোলোবিউলার মানে গোলাকৃতির প্রোটিন, ঠিক আছে। এটা মানে বড় সাইজের 4টে গ্লোবিন মিলে একটা এই হিমোগ্লোবিনটা তৈরি হয় আসলে, ঠিক আছে। হিম গ্রুপ যুক্ত হয়, যাক অত জানতে হবে না, তুমি জাস্ট মনে রাখবা লোহিত রক্তকণিকার প্রোটিন কোনটা। হিমোগ্লোবিন শুনছি না, এটা একটা গ্লোবিউলার প্রোটিন, যে গ্লোবিন লেখা আছে এটা দেখে বোঝা যায়। এবং একটা লোহিত রক্তকণিকা কিন্তু 4টে অক্সিজেন ক্যারি করতে পারে। কয়টা? 4টে অক্সিজেন, ঠিক আছে। 4টে অক্সিজেন ক্যারি করতে পারে আসলে, এই যে 4টা গ্রুপ যুক্ত হয় হিম গ্রুপ, ঠিক আছে, এই কারণেই। এখন চলে আসে মানবদেহের স্টেম কোষ কোথায় অবস্থিত। অপশন অনুসারে বলবো স্টেম কোষ হচ্ছে অস্থিমজ্জা, কিন্তু এটা যদি অপশানে এটা না থাকতো তাহলে কোথায় হইতে বলতো? ওই যে শেখাইছি প্রথম 3 মাস কুসুমথলি থেকে সকল রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে। তাহলে ওইটা ছিল ওই সময়, ওইখানে কিন্তু স্টেম কোষ ছিল, বুঝতে পারছো? একটা বিষয়। দেন হচ্ছে মানবদেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন, আমরা জানি 120 দিন, ঠিক আছে, 4 মাস। দেন চলে আসো কোনটি রক্তনালী সংকোচন ঘটায়? তো বলছে রক্তপাত হ্রাস করে। তা আমরা এটা শিখছি যে রক্তনালী সংকোচনে 2 জনের ভূমিকা আছে, একটা হচ্ছে সেরোটোনিন, আর একটা কি হাইড্রোজেন সালফাইড, যেটা খরিত হয় কোথা থেকে? সেটা খরিত হয় আরবিসি থেকে, হাইড্রোজেন সালফাইড অর্থাৎ রক্তনালী সংকোচন করে। আর এখানে হচ্ছে কি সেরোটোনিন। এবং
এই যে হেপারিন আর হিস্টামিন কোথা থেকে গঠিত হয়? বেজোফিল থেকে। হেপারিনের কাজ রক্তনালী মধ্যে যাতে রক্ত জমাট না বাঁধে, আর হিস্টামিন তো রোগ প্রতিরোধ করবে, ঠিক আছে। আর থ্রোম্বোপ্লাস্টিন তো ক্লটিং ফ্যাক্টর। তো এখন একটা জিনিস আছে, আর একটা কথা একটু এক্সট্রা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে সেরোটোনিনকে আমরা 5-HT বলতে পারি। এর রাসায়নিক একটা নাম আছে, 5-হাইড্রক্সিট্রিপটামিন। এর নাম হলো 5-হাইড্রক্সিট্রিপটামিন। অত দরকার নেই, এটা আলিম স্যারের বইয়ের তথ্য অনুসারে তুমি 5-HT মনে রাখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটা রাসায়নিক নাম, ওই সেরোটোনিনের রাসায়নিক নাম। নেক্সট হচ্ছে কোনটিতে হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে। কোনটি হিমোগ্লোবিনে থাকে না, সরি আমার বলা ভুল, কোনটিতে হিমোগ্লোবিন থাকে না দেখেই বুঝতে পারা উচিত। আয়োডিন কি করবে আমার রক্তের মধ্যে? আয়োডিন, ঠিক আছে। তা আয়োডিনটা কিন্তু হচ্ছে হিমোগ্লোবিনে থাকে না, এটা মাথায় রাখবো। এটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অনুপাত। আমি বলছিলাম এটা উল্টানোর দিক দিয়ে নজর রাখবা, হিমোগ্লোবিন 1:25। যদি গ্লোবিন ইস্টু হিম দেয়, এটা মাথায় রাখবা। তারপরে বলতেছে কোনটির উপস্থিতিতে কারণে রক্ত লাল, এগুলো সহজ কোশ্চেন। হিমোগ্লোবিন। প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা, এটাও সহজ কোশ্চেন, ঠিক আছে। এখানে দেখো জাস্ট তথ্যে একটু চেঞ্জ, অনেক থেকে ডেথ থেকে, মানে এই যে অনুচক্রিকার সংখ্যাটাতে মাঝে মাঝে চেঞ্জ আছে, যে 1.5 লাখ থেকে 3 লাখ, ঠিক আছে। এখানে যেমন 2.5 লক্ষ থেকে 5 লক্ষ দিয়েছে, এটা অপশানে দেখো তোমার এখানে কিন্তু 1.5 লাখ থেকে 3 লাখ বলে কোনো অপশান নেই। তো আমি যেটা বলছি, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, তুমি এটা দেখতে থাকবা। এগুলো এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে এমনি ঠিক হয়ে যাবে, যে বিভিন্ন বইতে বিভিন্ন যে ঝামেলাগুলো আছে এটা এমনি ঠিক হয়ে যাবে। ক্ষতস্থানে থ্রোম্বোসাইট ভাঙনের ফলে কোন উৎসেচকটি বের হয়? দেখো নর্মালি হচ্ছে আমাদের ফার্স্টেই কিন্তু হচ্ছে এই যে থ্রোম্বোসাইট মানে কি, অনুচক্রিকা। এই অনুচক্রিকা থেকে এই থ্রোম্বোপ্লাস্টিনটা, মানে আমাদের রক্ততঞ্চনে ফার্স্টে কি হয় বলতো, ওই যে ফাইব্রিন জালক তৈরির জন্য ফার্স্টেই কিন্তু হলো কি, রক্ততঞ্চনের জন্য ফার্স্টেই হচ্ছে ওই যে থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় কিন্তু হচ্ছে কি করে, ক্যালসিয়াম আয়নের সহায়তায় মনে করো যে ফাইবার তৈরিতে ফার্স্টে যে ভূমিকা পালন করে আর কি, হ্যাঁ, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনে পরিণত করা, থ্রম্বিনটা নেক্সট পরবর্তীতে যে কাজ করবে। দেখ অত আমি বিস্তারিত যাচ্ছি না, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? থ্রোম্বোপ্লাস্টিন মনে রাখবো। রক্ততঞ্চনে কোন ফ্যাক্টরকে স্টেবল ফ্যাক্টর বলে? খুবই গুরুত্বপূর্ণ কথা। বিভিন্ন জিনিস আমাদের রক্ততঞ্চনে যত সব ফ্যাক্টর আছে, মোট 13টা ফ্যাক্টর, তো তার মধ্যে 4টে ফ্যাক্টরের নাম তো আমরা জানবই, ঠিক আছে। যে প্রথম 4টা ওই যে ফুল পরে টুপ করে দিয়ে হয়তো বা পড়ছো, কিন্তু এটাও তোমাকে জানতে হবে, এটাও জানতে হবে। দেখো আমরা তো আরো 2টা জানবো স্পেশালি, যেটা হচ্ছে কি ওই যে 8 নম্বর এবং 9 নম্বর, যেটা দিয়ে হিমোফিলিয়া রোগটা হয়। আমরা জানি যে হিমোফিলিয়ার ক্ষেত্রে 8 নম্বর, এটাকে কি ফ্যাক্টর বলা হয়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর হচ্ছে যেটা হলো অ্যান্টি হিমোফিলিয়া 9 নম্বর, এটাকে কি বলা হয়? 9 নম্বর ফ্যাক্টরকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। এটা কিন্তু মনে রাখতে হবে। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হয় 8 এবং 9 নম্বর যথাক্রমে, যদি আমি বলে থাকি, ঠিক আছে। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি স্টেবল ফ্যাক্টর, এটা কি? এটা হলো 7 নম্বর, এটা মাথায় রাখবো। স্টেবল ফ্যাক্টর কি 7 নম্বর। তাহলে আশা করি এ আর সি পয়েন্ট তুমি বুঝতে পারছো, ঠিক আছে। এ আর সি বুঝতে পারছো, তাহলে 8 আর 9, ঠিক আছে। আর 4 নম্বর তো জানি আমরা, ফুল পরে টুপ করে দিয়ে মনে রাখো, ক্যালসিয়াম হলো কি 4 নম্বর। তো এরপর চলে আসো, প্লাজমায় কোন উপাদান রক্তক্ষরণে বন্ধে সহায়তা করে? রক্তক্ষরণ বন্ধে সহায়তা করবে কোনটা? অবশ্য অপশন থেকে বুঝতে পারছো, মেইনলি হলো ফাইব্রিনোজেন, যেহেতু ফাইব্রিন মনোমাত্র এখান থেকে তৈরি হচ্ছে। এবং প্রধান মানে বলা যায় যে প্রথম, একেবারে প্রথম মানে কোয়াগুলেন্ট ফ্যাক্টর কোনটা? এটা। দেন চলে আসো, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি? একই সহজ কোশ্চেন, ফাইব্রিন, ঠিক আছে। হেপারিন তো করবেই না, সিরামের কাজ তো পরে, ঠিক আছে। যে কোথাও জমাট বেঁধে গেলে রক্ত, তা সেখান থেকে হলুদ আকৃতির যে জলীয় অংশ খরিত হয় সেটা। আর হিস্টামিন কি করবে? হিস্টামিনের রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা রাখে। তো রক্ততঞ্চনের জন্য কোনটি সঠিক? এত বড় ধরনের কোশ্চেন হয়তো বা তোমাদের আসবে না। তারপরে এটা তো আমরা জানি যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বোনিনে পরিণত করে, কিছুক্ষণ আগেই বলতেছিলাম ক্যালসিয়াম আয়নের সহায়তায়, এটা হচ্ছে কি থ্রম্বোপ্লাস্টিন। এরপর চলে আসে মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল বললে, 1 থেকে 4 মিনিট। এটার মধ্যেও ঝামেলা আছে। এই যে ব্লিডিং টাইম দেখো 2 থেকে 5 মিনিট, অনেক জায়গায় বলছে, অনেক জায়গায় বলছে রক্ততঞ্চলকাল 2 থেকে 8 মিনিট, মাজেদা বেগমের মানে বই অনুসারে। কিন্তু আমরা শিখছি কি 4 থেকে 5 মিনিট হচ্ছে কি, আজমল স্যারের বইতে হলো রক্ততঞ্চনকাল 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। আর রক্তক্ষরণকাল আবার আলিম স্যারের বইতে কি বলেছে? 4 থেকে 5 মিনিট। তো আমি এত প্যাচ ঘষে যাওয়ার দরকার নেই, তুমি জাস্ট এই যে রেঞ্জগুলো পড়ার চেষ্টা করো। দেখো 2 থেকে 5, 2 থেকে 8, 4 থেকে 5,
এইটা যদি একটু মাথায় ঢুকে, ঠিক আছে, মাথায় ঢুকে তুমি জাস্ট একটু হিসাব করো এখান থেকে, তুমি জাস্ট একটা ওভারঅল জিনিসটা আগে মাথায় রাখবা যে 1 থেকে 4 মিনিট বললে হলো তুমি জাস্ট কি বলবা, ব্লিডিং টাইম বা রক্তক্ষরণকাল। আর হচ্ছে 1 থেকে 4 মিনিট, আর 4 থেকে 5 মিনিট এটা হলো রক্ততঞ্চনকাল। আসলে এই বইগুলোতে এমনভাবে চেঞ্জ হচ্ছে, আসলে কিছু বলার নাই আসলে। আর সবাই মিলে যেন কেন যে একটা বই বানায় না, এটা ছেলেপেলেদের জন্য আসলে একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এই আজমল স্যারের বইতে কিন্তু আগে ছিল 3 থেকে 8 মিনিট, এমনও ছিল এক সময়, লাস্টে স্টেবল হয়েছে হলো 4 থেকে 5 মিনিট। যাই হোক, এইটাই মনে রাখবা ওভারঅল, রক্ত ক্ষরণকাল বললে 1 থেকে 4 মিনিট, আর রক্ততঞ্চনকাল বললে 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, এরপর চলে আসো স্বাভাবিক অবস্থায় রক্ততঞ্চনকাল, এই যে সেই চলে আসলো। এই দেখো আমি বললাম না কিছু আগে ছিল এই 3 থেকে 8 মিনিট, চলে আসছে, দেখো এটাই চলে আসছে। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত বন্ধের প্রক্রিয়া, মানে রক্তপাত বন্ধের প্রক্রিয়া হলো হেমোস্ট্যাসিস। দেখো দুটো কথা শিখবো, একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস আর একটা হচ্ছে হেমোস্ট্যাসিস। কি বললাম? একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস, ঝামেলা আছে কিন্তু। একটা বলতেছি হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস আর হচ্ছে হেমোস্ট্যাসিস। কালারটা চেঞ্জ করে নিই। তাহলে হোমিওস্ট্যাসিস যেটা, ঠিক আছে, হোমিওস্ট্যাসিস আর একটা হচ্ছে হেমোস্ট্যাসিস। হেমোস্ট্যাসিস মানে রক্তপাত বন্ধ হওয়া, আর হোমিওস্ট্যাসিস মানে দেহের অভ্যন্তরীণ যে অবস্থা, ভারসাম্য, এটা বজায় রাখা। মানে মনে করো আমাদের দেহের মধ্যে অ্যাসিড যদি বেড়ে যায়, তাহলে মানে ক্ষার মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে, মানে সরি, অ্যাসিড যদি বের হয়ে মানে বেশি হয়ে যায় রক্তের মধ্যে, তাহলে সেইটা মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাই বোঝাইতে চাচ্ছি, দেহের মধ্যে ক্ষার বেশি হয়ে গেল, মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে, বা অন্য কোনো মাধ্যমে বের হয়ে গেল। তো এইটা দেহের মধ্যে যে অভ্যন্তরীণ অবস্থাটা, অভ্যন্তরীণ ভারসাম্যটা বজায় রাখতে হেল্প করবে হচ্ছে হোমিওস্ট্যাসিস। এই প্রক্রিয়াটা হলো হোমিওস্ট্যাসিস। আর হেমোস্ট্যাসিস মানে রক্ততঞ্চন, রক্ততঞ্চন, ঠিক আছে, বা রক্ততঞ্চন নিয়ে এটাকে বলবো হেমোস্ট্যাসিস। আর হেমাটোপোয়েসিস মানে কি? লিউকোসাইটোসিস তো জানি, শ্বেত রক্তকণিকা বেশি হয়ে গেলে সেটা। আর হেমাটোপোয়েসিস মানে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। এরপর চলে আসো মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান, হ্যাঁ, 9 কোনটি বলেছে, তো এই কারণে লসিকা রস আসছে, কারণ বাকিগুলো আমরা চিনি। 4টা গুরুত্বপূর্ণ সেই ফুল পরে টুক করে। কোনটি মানবদেহের রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? ইউসিনোফিল। দেখলে বোঝা যাচ্ছে রক্ত প্রবাহের সময় রক্ত জমাট বাঁধার কারণ। ঠিক আছে, তো এটা আমরা জানি 4টা, মানে এখানে যে কথাগুলো লেখা আছে দেখো, এই যে হেপারিন, এটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট, এটার উপস্থিতিতে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না। এইখানে যে ভুলগুলো করছে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে রক্ত চলাচলের অত্যধিক গতি, এখানে স্লথ গতি দিয়েছে, মানে ধীর দিয়েছে, কিন্তু রক্ত চলাচলের অত্যধিক গতির কারণে রক্ত জমাট বাঁধে না। আর রক্তনালীর ভিতরের গাত্র হলো মসৃণ, সেখানে অমসৃণ বানায় দিয়েছে। ঠিক আছে, তো 3টা মেইনলি কারণ আমরা স্পেশালি জানি। এটা হচ্ছে রক্তের অত্যন্ত গতি, নালী মানে ভিতরে রক্তনালীর মধ্যে যে মসৃণ গাত্র, এবং এই যে হেপারিন বা অন্যান্য যত সব অ্যান্টিকোয়াগুলেন্ট আছে তার উপস্থিতিতে কিন্তু রক্ত জমাট বাঁধে না। 3টা, ঠিক আছে। তারপরে নিম্নে কোন তথ্যটি সঠিক নয়? তো নিম্নে কোন তথ্যটি সঠিক নয় এটা আমরা জানবো, যে থ্রোম্বোপ্লাস্টিন থেকে থ্রোম্বিন তৈরি হয়, এটা একটা ভুল কথা না। আমরা জানি প্রোথ্রোম্বিন থেকে। দেখো প্রো কথা, আমরা যখন মোবাইল ফোনটা ইউজ করি তখন হয়তো বা অমুক প্রো, হ্যাঁ, ভিভো প্রো, তারপরে শাওমি প্রো, যাই বলো না কেন, প্রো ম্যাক্স যাই বলি, এটা আধুনিক হয়। কিন্তু বায়োলজিতে প্রো মানে অপরিণত, এখনো পরিণত হয়নি। মানে প্রোথ্রোম্বিন সেটা কি হবে? প্রোথ্রোম্বিন থেকে থ্রোম্বিন পরিণত হয়, থ্রোম্বোপ্লাস্টিন থেকে কিন্তু না। ঠিক আছে, তো এইটা সঠিক নয়, বাকিগুলো সঠিক। দেখো আমরা তো বললামই কেবল রক্তনালী অভ্যন্তরীণ গাত্র হলো মসৃণ, রক্ত তো অবশ্যই অ্যাসিড খার সমতা রক্ষা করবে, এই জন্যই তো বাফার ক্রিয়ার বিষয়টা আছে। ও গ্রুপ রক্তে এ ও বি কোনো অ্যান্টিজেন থাকে না, ও মানে তো 0, তাই এতে ভিতরে কোনো অ্যান্টিজেন এই জন্য থাকে না। চলে আসি দেন হচ্ছে রক্ত জমাট বাঁধার মূল উপাদান 9 কোনটি? তো এটা কী হবে? রক্ত জমাট বাঁধার মূল উপাদান 9 যদি বলি, তো এটা মানে বিষয়টা বলতেছে ফাইব্রিনোজেন, প্রথমবিন। আমরা দেখে যে ফুল পরে টুপ করে বলতেছে ওর ভিতরে কিন্তু কি আছে? অ্যালবুমিন নেই। এই অ্যালবুমিন কি? একটা প্লাজমা প্রোটিন, কিন্তু রক্ত জমাট বাঁধার তো ক্লটিং ফ্যাক্টর না, এটা মাথায় রাখবো। তারপরে এবার দেখো জমাট বাঁধা রক্তের জলীয় অংশকে কী বলে? এই সেই বিষয়টা চলে আসছে, যে যখন রক্ত জমাট বেঁধে যাচ্ছে তার সেখান থেকে কিছু মানে হলুদ কিছু জলীয় অংশ খরিত হয়, সেটা হলো সিরাম। এর ভিতরে মেইনলি ফাইব্রিনোজেন থাকে না, তাই এর জন্য কিন্তু রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা এটা এখানে থাকে না। এখন চলে আসো যে উল্লিখিত
কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? তা আমরা জানি 13টা ফ্যাক্টর। রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? তো আমরা জানি ক্যালসিয়াম আয়ন, এটা এমনি বুঝতে পারছি। ফুল পরে টুপ করে তোর 4 নম্বরটার নাম কি? ক্যালসিয়াম তো 4 নম্বর, তাই না? রক্ত জমাট বাঁধানোর জন্য কোন উপাদানটির কোনো প্রয়োজন নেই? তো দেখো ইনসুলিন কি করবে এখানে? ইনসুলিনের কাজ হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমানো, এখানে ওর কাজ নাই। লিম্ফ। এবার আমরা চলে আসি লসিকাতন্ত্রের প্রশ্নে। তো লসিকাতন্ত্রের প্রশ্নে যেটা আছে বলতেছে যে লসিকার বৈশিষ্ট্য কোনটা? তো লসিকার বৈশিষ্ট্য দেখো, শর্করা আমিষ পরিবহন ছোট ছোট শিরা দ্বারা বাহিত হয়। দেখো ছোট ছোট শিরা দ্বারা যদি লসিকা প্রবাহিত হয় তাহলে ওখানে ওর ভিতরে চর্বি প্রবাহিত হয়। আসলে সহজ কথায় বেশিরভাগ চর্বি অংশটুকু, মানে বেশিরভাগ আমরা জানি যে ইন্টারস্টিশিয়াল তরল বা বহিঃকোষীয় তরলের 10% লসিকা দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, যে বহিঃকোষীয় তরলের বর্জ্য পদার্থ 10% লসিকা দিয়ে প্রবাহিত হয়। তো বেশিরভাগই এখানে লিপিড ধরনের জিনিসটা বেশি প্রবাহিত হয়। এবং আমরা জানি যে যখন এই জন্যে আমরা চর্বির পরিমাণ রক্তে বেশি হয়ে যায় বা আমরা চর্বির পরিমাণ বেশি খেয়ে ফেলি, তখন এই লসিকাগুলো দুধের মতো সাদাটে দেখায়, যেটাকে ল্যাকটিয়েল বলি, তাই না? দুধের মতো সাদাটে দেখায়। এই জন্য লিপিড পরিবহন করে, এই অপশান পেয়েছি মানে বাকিগুলো না তাগাবো না, সহজ কথায়। বাকিগুলো নিয়ে আমার বিশ্লেষণের দরকার নেই। ঠিক আছে, অধিক পরিমাণ ফাইব্রিনোজেন থাকে, এইসব কথা তো আমার জানার দরকার নেই। এখন চলে আসি নিম্নের কোন তথ্যটি লসিকা তন্ত্র সম্বন্ধে সত্য নয়? তো লসিকায় অনেক অনুচক্রিকা থাকে, এটা কি ভুলভাল কথা না? আমরা 10%-এর কথা বলছি, এটা ঠিক আছে। প্রকৃতপক্ষে এক ধরনের পরিবর্তিত কলরা, সেটাও ঠিক আছে, মানে টিস্যু রস তো অবশ্যই। এটা লসিকাগুলোতে অ্যান্টিবডি থাকে, ওই যে লিম্ফোসাইটটা থাকে কিন্তু, এবং লসিকায় প্রধানত লিম্ফোসাইট তো থাকে, এবং লিম্ফোসাইটের সংখ্যা এখানে যেটা বলেছে 5,000 থেকে 500 থেকে 75,000, সরি আমি যেটা বলি 500 থেকে 75,000। যে লসিকাতে লিম্ফোসাইটের সংখ্যা 500 থেকে 75,000, অপশানে কিন্তু বিভিন্নভাবে গোড়াই দিবে। 5,000 থেকে 75,000 বানাবে, তারপরে 500 থেকে 7500 বানাবে, যেটা মাথায় রাখতে হবে। তারপরে লসিকার আপেক্ষিক গুরুত্ব যেটা দিয়েছে, দেখো এটা নিয়েও একটু ঝামেলা আছে, এক এক বইতে এক একটা তথ্য। ওই ওভারঅল আমরা মনে রাখি 1.013 অপশান অনুসারে বিষয় তোমার, মানে অপশান হিসাবে দেখো অন্যগুলো হওয়ার চান্স খুব কম। কারণ বিভিন্ন বইতে যা আছে, একটাতে 1.01, 1.016 আলিম স্যারের বইতে। তো যাই হোক, এরপরে চলে আসি লসিকায় নিম্নের কোন কঠিন পদার্থ থাকে না? ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকে না। তা কঠিন পদার্থ থাকে না, ম্যাগনেসিয়াম থাকে না, এটা মাথায় রাখবো। দেন হচ্ছে চলে আসো কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? লসিকায় অনুপস্থিত কোনটা? আমরা জানি অনুচক্রিকা। এখন চলে আসো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি? তো হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে আমাদের যেটা বলতেছে শরীরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সঞ্চালন করে। তো হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যের ভিতরে আমরা জানি শরীরে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হোক আর অক্সিজেন যুক্ত, এটা তো মানে সঞ্চালন করার দায়িত্ব হবে হচ্ছে শিরা বা ধমনী। ঠিক আছে, এগুলোর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তো মেইনলি হলো শিরা পরিবহন করে। তো এটা তো এখানকার আসার কোনো কথা না। সাইনাস ভেনোসাস আছে, এটা তো সেই চলে যাবে সেই আমাদের সাইনাস ভেনোসাসের কথা কোথায়? উপপ্রকোষ্ঠ মনে আছে, রুই মাছের উপপ্রকোষ্ঠ, একটি অ্যাট্রিয়াম আর দুটি ভেন্ট্রিকল, এটা তো হবেই না। তো এই জন্যে আমরা বাকিটা অ্যান্সার দিব। বুঝতে পারছো, আমাকে কিন্তু সমস্ত অপশান পড়তে হবে আগে। মনে করো আমি বি নিয়ে সন্দেহ আছে, বাকি অপশানগুলো বাদ দিয়ে দিব, তাহলে তো ওটা অ্যান্সার। কোন প্রাচীর সর্বাপেক্ষা পুরু হয়? দেখো এটা মাথায় রাখবা, আমাদের যে হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ, এর মধ্যে হৃৎপিণ্ডের এটা হলো বাম পাশ, এটা ডান পাশ। তো বাম পাশের নিচে নিচে কি থাকে? নিচে থাকে নিলয়। তো নিলয়ের যেটা বাম নিলয়, এটা ডান নিলয় থেকে 3 গুণ বেশি পুরু থাকে। কি থাকে? 3 গুণ বেশি পুরু থাকে। 3 গুণ বেশি পুরু থাকে কেন থাকে? কারণ এ কি সারা দেহে এখানে কি বাম, মানে বাম নিলয়ে কি থাকে বলতো? বাম নিলয়ে থাকে মহাধমনী। তাহলে মহাধমনী সারা দেহে যেহেতু রক্ত পরিবহন করবে, আর ডান নিলয়ে থাকে ফুসফুসীয় ধমনী, ও জাস্ট ফুসফুসে রক্ত পরিবহন করবে, মানে হৃৎপিণ্ডের পাশেই। তো ওর তো রক্ত পরিবহন করতে বেশি কষ্ট হবে না, আর এটা সারা দেহে রক্ত পরিবহন করবে। এই কারণে ওর কিন্তু বেশি শক্তি দরকার, এই কারণে ওটা 3 গুণ বেশি পুরু হয়। মনে থাকবে তাহলে, ডান নিলয় থেকে বাম নিলয় সর্বাপেক্ষা পুরু এবং সংস্কার 3 গুণ পুরু, এটা মাথায় রাখবে। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাকে আবৃত রাখে? এটা হলো এন্ডোকার্ডিয়াম। আমাদের মনে আছে কিনা যে
প্রাচীর, হৃৎপিণ্ডের যে প্রাচীরগুলোর কাজের ভিতরে এগুলো আছে, যে পেরিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে, ঠিক আছে, সরি আমার বলা ভুল হলো, মানে পেরিকার্ডিয়াম তো হচ্ছে কি, এটাই কিন্তু ঝামেলা হয় আমার মতো নেই, হ্যাঁ, যে পেরিকার্ডিয়াম কিন্তু হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী, পেরিকার্ডিয়াম নিয়ে এখানে কাজ নেই, ওর কাজ তো হচ্ছে মানে আবরণ, ঠিক আছে, রক্ষা করা ওটাকে বিভিন্নভাবে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করা, এটা পেরিকার্ডিয়ামের কাজ। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম কি, এপিকার্ডিয়াম মায়ো আর এন্ডো, তো এপিকার্ডিয়ামে সবার বাইরে তো এটাতে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে। মায়োকার্ডিয়াম যেহেতু মায়ো মানে কি মাসেল, তাহলে এটা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখবে হলো মায়োকার্ডিয়াম। আর এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম কি ভিতরের স্তর, এটা হচ্ছে বলতেছে রক্তনালিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটাবে, ওই যে অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় এটা মাথায় রাখবো। আর হৃদ কপাটিকা, এটা জাস্ট কপাটিকা, আমরা কি পয়েন্ট ধরবো খালি, যে কপাটিকা মনে রাখলেই এন্ডোকার্ডিয়াম। এরপর চলে আসো বাইকাস্পিড, বাইকাস্পিড কপাটিকার অবস্থান কোথায়, তো বাইকাস্পিড কপাটিকার অবস্থান হচ্ছে এই যে বামে বাইকাস্পিড, সহজ কথায় বামে বাইকাস্পিড, এবং বামে বাইকাস্পিড, বাইকাস্পিডের আরেকটা নাম কি মাইট্রাল কপাটিকা, বাইকাস্পিডের আরেকটা নাম মাইট্রাল কপাটিকা, ঠিক আছে। আমরা তাহলে কপাটিকাগুলো এক নজরে একটু দেখে ফেলি। কপাটিকাগুলো কি ছিল আমাদের, মনে করো এটা হৃৎপিণ্ড, তাহলে এটা বাম পাশ, এটা ডান পাশ, তো বামে বাইকাস্পিড, তাহলে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে কি বাইকাস্পিড, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে, এখানে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাস্পিড, তাই তো। তারপরে মনে আছে কিনা, বামে থাকবে হলো মহাধমনী, ডানে থাকবে হচ্ছে পালমোনারি ধমনী, তাহলে মহাধমনীর মুখে থাকবে কোন কপাটিকা, মহাধমনীর মুখে থাকবে হচ্ছে এঅর্টিক কপাটিকা, মহাধমনীর মুখে থাকবে হলো এঅর্টিক কপাটিকা, আর পালমোনারি ধমনীর মুখে থাকবে হলো পালমোনারি ধমনীর মুখে থাকবে পালমোনারি কপাটিকা, সহজ কথা, মুখে যেটা থাকবে এঅর্টার মুখে এঅর্টিক কপাটিকা, পালমোনারি ধমনীর মুখে পালমোনারি কপাটিকা। তারপরে যেটা মনে আছে কিনা, যে ডান অলিন্দ, ডান অলিন্দ তে হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভা যেটা প্রবেশ করে, সহজ কথায় নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দ এর মাঝে থাকবে কি, এই ডান অলিন্দ এর মাঝে থাকবে হচ্ছে এর ইউস্টেশন কপাটিকা, ডান অলিন্দ এবং ইনফিরিয়র ভেনা কাভা এর মাঝে থাকবে হচ্ছে ইউস্টেশন কপাটিকা। আর একটা মানে কপাটিকা আছে, সেটা কি থিবেসিয়ান কপাটিকা, সেটা কোথায় আমরা জানি হার্টের উপরেও যে রক্তনালী আছে না, ওগুলা থেকে কি তৈরি হয়, করোনারি ধমনী, আমরা যেটা বলি করোনারি ধমনী, হার্টের উপর রক্ত পরিবহন করবে যেটা করোনারি ধমনী, করোনারি ধমনীগুলো নেক্সট কৈশিক বিভক্ত পরবর্তীতে করোনারি শিরা, সেই করোনারি শিরাগুলো সব মিলে হার্টের পিছনের দিকে একটা বড় শিরা গঠন করবে, সেটা হচ্ছে কি করোনারি সাইনাস, করোনারি সাইনাস, সেই করোনারি সাইনাস ডান অলিন্দে কিন্তু উন্মুক্ত হয়, তাহলে করোনারি সাইনাস যে ডান অলিন্দে উন্মুক্ত হচ্ছে সেখানেও তোমার থাকবে হচ্ছে, তাহলে ওইখানে হলো থিবেসিয়ান কপাটিকা, তাহলে করোনারি সাইনাস এবং ডান অলিন্দে থাকবে মাঝে হলো থিবেসিয়ান কপাটিকা, এটুকু জেনে ফেললাম। দেন হলো চলে আসো কোন ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে আমি তো বললামই, কেবল করোনারি নিয়ে কথা আসবে, নিম্ন মহাশিরা ডান অলিন্দে, এটাও শিখছি, ইউস্টেশন কপাটিকা। কোনটি হৃৎপিণ্ডের অংশ, হৃৎপিণ্ডে অবশ্যই ইন্টারক্যালাটেড ডিস্ক, মানে একটা বৈশিষ্ট্য বলো যেটা হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, এরকম যদি বলি আমি, ঠিক আছে, হৃৎপেশির একটা মাত্র বৈশিষ্ট্য বলো, সেটাই কি চলে আসবে ইন্টারক্যালাটেড ডিস্ক, ঠিক আছে। আচ্ছা দেন চলে আসো এখান থেকে, এই ক্যানালিকুলি বা এগুলো কোথায় পড়ছো বলো তো, ক্যানালিকুলি পড়ছিল ওই সেই হেভার্সিয়ান তন্ত্র, ঠিক আছে, যেখানে হচ্ছে মানে তোমার হলো হাড্ডি গুড্ডি অধ্যায়, সহজ কথা চলন অঙ্গ চলন অধ্যায়, ঠিক আছে। কন্ড্রোসাইট লেখা আছে, কন্ড্রো মানে তরুণাস্থি, তরুণাস্থির কোষের নাম কি, সাইট মানে কোষ, তাহলে তরুণাস্থির কোষের মধ্যে হচ্ছে কন্ড্রোসাইট। সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, সেটা হচ্ছে কি জারভিক, রবার্ট জারভিক। হৃৎপিণ্ডের কোন প্রাচীর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা, বললামই কে বলি, যে মায়োকার্ডিয়াম হলো মাসেল, মায়োকার্ডিয়াম মাসেল, এটাই সংকোচন প্রসারণে ভূমিকা রাখবে, ঠিক আছে। তারপর চলে আসো মাইট্রাল ভালভের অবস্থানে, মাইট্রাল ভালভ মানে কি বাইকাস্পিড, তাহলে বাইকাস্পিড বামে থাকবে, বাইকাস্পিড বামে থাকবে। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় তিনটি কাজ থাকে, দেখো বাই মানে কি দুই, বাই মানে দুই, এই তিনটি কাজ থাকে না, সরি আমার পরে বল, মানে তিনটি কাজ থাকে না, একমাত্র বাইকাস্পিড বা যেটাকে আমরা মাইট্রাল কপাটিকা বলতেছি, এইটাতেই দুইটা করে মানে কাজ বা দরজা, সহজ কথায় মানে বিষয়টা হলো এরকম দরজা, আর বাকি সবগুলোতেই কিন্তু তিনটা করে কপাটিকা থাকে, যেমন আমরা ট্রাইকাস্পিড বলতেছি, এখানে তিনটা কপাটিকা, এবং যত সব সেমিলুনার কপাটিকা যেগুলো সবগুলোতেই মূলত তিনটা করে কপাটিকা থাকে, তিনটা কাজ থাকে,
শুধুমাত্র বাইকাসপিড বাদ দিয়ে, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা বাদ দিয়ে। এখন চলে আসো, এখানে বলতেছে যে হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ডান নিলয়, এটা পড়ছি, কপাটিকা এগুলো আশা করি পারবা। ডান অলিন্দ ডান নিলয় মানে ট্রাইকাসপিড। ফসা ওভালিস হৃৎপিণ্ডে কোথায় থাকে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খেয়াল করে দেখো। হৃৎপিণ্ডের দুটো অলিন্দ, ঠিক আছে, তাহলে দুটো অলিন্দ না, উপরে এটা বাম পাশ, এটা ডান পাশ। তো ভ্রূণ অবস্থায় এই দুটো অলিন্দের মাঝখানে কিন্তু একটা সংযোগ থাকে, ঠিক আছে, মানে একটা ভ্রূণ অবস্থায় দুটো অলিন্দের মাঝখানে, দুটো অলিন্দের মাঝখানে এইখানে একটা ছিদ্র থাকে, মানে দুটো অলিন্দ একসাথে মিক্সড করা থাকে সহজ কথায়। তো এইটা হচ্ছে তাহলে কি দুটো নিলয়ের মাঝখানে, এই মানে এটা হচ্ছে দুটো অলিন্দের মাঝখানের ছিদ্র থাকে, আমি সহজ কথা বলতেছি, দুটো অলিন্দের মাঝখানে ছিদ্র থাকে, সেটাকে বলছি ফসা ওভালিস। এটা আসলে জন্মের পর পরই এটা বন্ধ হয়ে যায় ছিদ্রটা, ঠিক আছে। তাহলে মায়ের পেটে যখন আমরা থাকি তখন আমাদের দুটো অলিন্দের মাঝখানে ছিদ্র থাকে, সেটার নাম কি? ফসা ওভালিস, ঠিক আছে। মানে এটা আসলে কি ফসা ওভালিস থাকে না, তখন তার নাম বলি আমরা ফোরামেন ওভাল, হ্যাঁ, মানে ফোরামেন তখন ছিদ্র হয়ে যায়, হ্যাঁ, ফোরামেন। তো এটা হলো ফসা ওভালিস। আমাদের এমনি নর্মাল নর্মাল সময় এখানে একটু গর্তের মতো হয়ে যায়, এটা হচ্ছে মানে তখন ফসা ওভালিস নাম বলি, হ্যাঁ। এখন চলে আসো, নিম্নের কোনটি হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? তো দেখো, তাহলে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে তো একদম ভিতরের স্তরই বিভক্ত করবে, তাই না? তাহলে কোনটা হবে? এন্ডোকার্ডিয়াম। সহজ কথা, এটা কিন্তু চিন্তাধর্মী কোশ্চেন, মানে বিশেষ যে তোমার মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। তাহলে কোন ধমনী উৎপত্তি অ্যাওর্টার বাঁক থেকে শুরু হয়? খেয়াল করে দেখো, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড থেকে যখন মহাধমনী এভাবে বাঁক নেয়, টার্ন নেয়, বাঁকা হয়, তখন সেখান থেকে তিনটা ধমনী বের হয়, তিনটা ধমনী বের হয়, তিনটা ধমনী। সেটাকে আমরা বলি কি? বিসিএস। বি দিয়ে হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কেন বলি? ও কিছু দূর পরে যে দুইটা ভাগে ভাগ হয়, ও কিছু দূর পরে যে দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে। আর সিতে হলো ক্যারোটিড, এসতে হলো সাবক্লাভিয়ান। সিতে ক্যারোটিড, এসতে সাবক্লাভিয়ান। তাও কি এটা হলো কি বাম ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান। কথা কি বোঝাইতে পারছি? আবার বলি, মহাধমনী, এটা যখন আমাদের হৃৎপিণ্ড থেকে যখন মহাধমনী বের হবে, তখন সেটা থেকে তিনটা রক্তনালী তৈরি হয়, যে অ্যাওয়াটা এভাবে বাঁক নিবে যখন, তখন তিনটা তৈরি হয়, ঠিক আছে। এই যে এই অংশটুকু যেটুকু, এই যে এটার নাম হলো বি, মানে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ট্রাঙ্ক কেন বলি? এই যে কিছুক্ষণ পরে যে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হলো লেফট ক্যারোটিড, লেফট ক্যারোটিড কেন? বাম পাশ, আমরা হৃৎপিণ্ডের বাম পাশ কিন্তু এটা, আর এটা লেফট সাবক্লাভিয়ান। আর এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক ভাগ হয়ে গেছে না দুইটা, এইটা দিয়ে একদম এই সাইডেরটা, এটা হলো রাইট সাবক্লাভিয়ান, রাইট ক্যারোটিড, রাইট সাবক্লাভিয়ান, রাইট ক্যারোটিড। এই ক্যারোটিড ধমনীগুলো আমাদের গলার পাশ দিয়ে আসলে মাথায় রক্ত সরবরাহ করে, মাথায় রক্ত সরবরাহ করে। আর সাবক্লাভিয়ান দুইটা আমাদের দুই হাতে চলে যায়, সাবক্লাভিয়ান দুইটা দুই হাতে চলে যায়। একটু কঠিন জিনিস পড়ে ফেললাম, কি জিনিস বললাম? যে অ্যাওর্টা তিনটা ভাগে ভাগ হচ্ছে, বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট ক্যারোটিড, বুঝতে পারছো, বাম ক্যারোটিড এবং বাম সাবক্লাভিয়ান। আর হচ্ছে এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে, ডান, মানে এটার ক্ষেত্রে হবে ডান ক্যারোটিড, ডান সাবক্লাভিয়ান, ঠিক আছে। ক্যারোটিড মাথায় যাবে, সাবক্লাভিয়ান দুটো দুই হাতে চলে আসবে। আচ্ছা, দেন চলে আসো এখানে, আর্টস অফ অ্যাওর্টা থেকে বের হয় না কোনটা? কেবলই শেখালাম কিন্তু। দেখো এখানে ব্রাকিওসেফালিকের আরেকটা নাম দিয়েছে কিন্তু, কি? ইনোমিনেট, ইনোমিনেট ধমনী, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ব্রাকিওসেফালিক বলছি, ঠিক আছে, ব্রাকিয়াল বলিনি কিন্তু। তাহলে সে বিসিএস বাদ দিলে এটা অ্যান্সার হবে, এবং এটা কিন্তু ডেন্টালের কোশ্চেন, ঠিক আছে, 4 সালে। তো চলে আসো, কোন পেশিকে মায়োকার্ডিয়াম বলা হয়? তো আমরা জানি তো, মায়ো মানে কি? মায়ো মানে মাসেল, কার্ডিয়াম মানে তো কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকোচনে কোন উপাদানটি কাজ করে? আমরা জানি এখানে হচ্ছে মায়োফাইব্রিন, মানে হৃৎপিণ্ডের একটা অনবদ্য বৈশিষ্ট্য হচ্ছে, মানে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। কিন্তু পেশিতে কি থাকে? মাসেল। তো কি মাসেলে থাকবে কি? ফাইবার। মায়ো মানে মাসেল, ফাইবার মানে সুতা। তাহলে মায়োফাইব্রিন এইটাতে ভূমিকা পালন করবে হচ্ছে, হৃৎপিণ্ডের সংকোচনে ভূমিকা পালন করবে মায়োফাইব্রিন। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কার? আমরা জানি
ব্যাং একটা উভচর, ঠিক আছে। মাছের হচ্ছে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আর ব্যাঙের কি, ব্যাঙের হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙের কিন্তু ব্যাং হলো যেহেতু উভচর, উভচর হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের 4। কুমির একটা সরীসৃপ, তো এদের অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু কুমির এদের একমাত্র সম্পূর্ণভাবে 4। আর বাদুড় একটা স্তন্যপায়ী প্রাণী কিন্তু, তাহলে এই কারণে এদের ম্যামালিয়া যেহেতু এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন চলে আসে কার্ডিয়াক চক্র। এসএ নোড কোন কপাটিকার পিছনে অবস্থান করে? আমরা জানি এসএ নোড কোন পাশে থাকে, এই পাশে, ডান অলিন্দ ডান নিলয়। এখানে কোন কপাটিকা থাকে বলো তো? ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা পিছনে থাকে হচ্ছে এসএ নোড, এসএ নোড, ঠিক আছে, ট্রাইকাসপিড কপাটিকার পিছনে। এবং এটাতেই যেহেতু ফার্স্ট উদ্দীপনা এখান থেকে তৈরি হয়, এই জন্য এসএ নোডকে আমরা কি বলি? এসএ নোডকে বলি হচ্ছে পেসমেকার, আর এভি নোডকে বলি হচ্ছে সংরক্ষিত পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার কোনটা, বা কোনটি প্রাকৃতিক পেসমেকার সেটা আমরা জানি যে হচ্ছে কি, যে ডান অলিন্দ, ঠিক আছে, ডান অলিন্দের মধ্যে কি থাকে? একটা বিশেষ ধরনের পেশিখণ্ড থাকবে। ডান অলিন্দটা এইটাই মানে অপশন জানতে হবে আগে। আমরা তো জানি যে কি, যে ট্রাইকাসপিড কপাটিকার পিছনে, অনেকটা সেটা ডান অলিন্দের মধ্যে, ঠিক আছে। তাই তাহলে নিচের কোনটির মাধ্যমে হৃদ উদ্দীপনা সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়? তো এটা হলো কি, সহজ কথায় পারকিনজি ফাইবার লাস্টেরটা দ্রুত সঞ্চালিত হয় এখান দিয়ে। পারকিনজি ফাইবারে প্রতি মিনিটে হলো স্পন্দন তৈরি করার ক্ষমতা হলো 30 থেকে 35টা, কিন্তু দ্রুত, ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে দ্রুত হয়। আর এসএ নোডে উদ্দীপনা তৈরি করার ক্ষমতা ছিল হচ্ছে মানে 70 থেকে 80, যেটা আমরা বলি গড়ে হলো 75 বার, মানে 70 থেকে 80 যেটা বলি আমরা মানে নর্মাল হৃদস্পন্দন, ঠিক আছে, গড়ে হচ্ছে 75 বার। এভি নোডে উদ্দীপনা হচ্ছে 40 থেকে 60 বার। বান্ডেল অফ হিস আর পারকিনজি ফাইবার, ঠিক আছে। বান্ডেল অফ হিস অনেক সময় এই যে 30 থেকে মানে 36 বলে, 30 থেকে 35ও বলে, আর 15 থেকে 30 বলে হচ্ছে পারকিনজি ফাইবার স্পেশালি। কিন্তু অত দরকার নেই, তোমার এখানে যেভাবে অন্য অন্য বইতে আবার বিভিন্ন বইতে বিভিন্ন রকম দিয়েছে, এখন যেমন পারকিনজি ফাইবারে 30 থেকে 35টা দেয়া হৃদস্পন্দন, ঠিক আছে। এটা একটা ওভারঅল গ্রস আইডিয়া নিলেই হবে, তোমাকে একদম টু দা পয়েন্ট এসে পড়তে হবে বিষয়টা এমন না। এখন চলে আসি পেসমেকার কি। তো পেসমেকার আমরা জানি এটা তো কমন কোশ্চেন, সাইনাট্রিয়াল নোড, কার্ডিয়াক চক্রের সময়কাল, ঠিক আছে, 0.1 সেকেন্ড, এটা আমরা পড়ছি। তো এটা যেটা তোমাকে মনে রাখতে হবে, সিরিয়াল টু কিন্তু অনেক সময় ভুল করে ফোলাপান, মানে কার্ডিয়াক চক্রের ক্ষেত্রে শুধু পড়ে অল ইন দ্য ডায়াস্টল, অল ইন দ্য সিস্টল, তারপরে আবার ভেন্টিকুলার ডায়াস্টল, ভেন্টিকুলার সিস্টল, এভাবে পড়বা না কিন্তু। তোমার কিন্তু এখানে সিরিয়াল আছে, যে প্রথমে হবে অল ইন দ্য ডায়াস্টল, তারপরে হবে অল ইন দ্য সিস্টল, দেন ভেন্টিকুলার সিস্টল, দেন ভেন্টিকুলার ডায়াস্টল, কিন্তু মানে দুটো সিস্টল পাশাপাশি। তারপরে আমরা মনে রাখতে পারি 71 35, 71 35 মানে কি 0.7 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড, যেটা পারো মানে তুমি যেভাবে পড়ছো সেভাবেই পড়বা, কিন্তু আমি জাস্ট সিরিয়ালটা মাথায় রাখার কথা বলতেছি, যে অল ইন দ্য ডায়াস্টল, অল ইন দ্য সিস্টল, দেন ভেন্টিকুলার সিস্টল, দেন তারপরে কিন্তু ভেন্টিকুলার ডায়াস্টল, এটা মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, তারপরে চলে যায়, এবং আরও গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা পড়ছি যে ভেন্টিকুলার ডায়াস্টল আর ভেন্টিকুলার সিস্টল, সিস্টলে কি হবে? লাভ নামক শব্দ হবে, হৃদ শব্দ ফার্স্ট, দেন হচ্ছে ভেন্টিকুলার ডায়াস্টলে কি হবে? ডাব নামক শব্দ হবে, ঠিক আছে। আচ্ছা চলে আসি, চলে আসি কোন ক্রমটা সঠিক, এটা আমরা ইজিলি পারি। এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে হচ্ছে বান্ডেল অফ হিস, তারপরে হলো পারকিনজি ফাইবার। এসএ নোডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? তাই এটা যেখানে লেখা আছে পেসমেকার বলে, সেটা তো আর কত কথাই বলার উচিত না, যেটা বাম অলিন্দ লেখা এটাকে ডান হবে, তাই তো। আর এটা তো ভুল, এসএ নোড থেকে এভি নোড যাবে ফার্স্টে, তারপরে হচ্ছে পারকিনজি বান্ডেল অফিস, তারপরে পারকিনজি পাইবে। হৃদ চক্র নিয়ন্ত্রণ করে না, এটা একটা ভুল ভালো কথাবার্তা। এবি নোডে কতক্ষণ স্থায়ী হয় এটা মনে রাখবা। এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যাইতে সময় লাগে কত? 0.03 সেকেন্ড। এবি নোড থেকে এবি নোটের পরে কোথায় যায়? বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে কোথায় যায়? পারকিনজি ফাইবার। এই যে একেবারে পারকিনজি ফাইবার কিন্তু ভেন্ট্রিকলের প্রাচীরে চলে যায়। তো কি হয়, এসি নোট থেকে যখন এবি নোটে আসে, এবি নোট কিছুক্ষণ উদ্দীপনা ধরে রাখে, সেটাকে আমরা কি বলি? এবি নোডাল ডিলে, সেটা কি 0.09 সেকেন্ড। আর এবি নোট থেকে একেবারে পারকিনজি ফাইবার মানে একেবারে ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত যাইতে, মানে এবি নোট থেকে ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত যাইতে সময় লাগে 0.04 সেকেন্ড।
এসএ নোড থেকে এবি নোডে 0.03, এবি নোডাল ডিলে 0.09, আর এবি নোড থেকে একেবারে পার্কিনজি ফাইবার পর্যন্ত 0.04। সবগুলো যোগ করে কত হয়? 9 আর 4 13 আর 3 16, অর্থাৎ সামগ্রিকভাবে 0.16 সেকেন্ড, 0.16 সেকেন্ড। বুঝতে পারছো? সামগ্রিকভাবে 0.16 সেকেন্ড। চলে আসো এখন পরবর্তীতে। এখানে দেখো, খেয়াল করে দেখো, মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার সিস্টল। তো হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কি হয় আসলে? ভেন্ট্রিকুলার সিস্টল যখন হয়, নিচের মানে আমাদের হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ আছে, ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হবে, তখন তখন কি হবে? যে এইখানে যেটা সহজ কথায় আমাদের এই দুই পাশে দুটো কি আছে, মহাধমনী এবং হচ্ছে পালমোনারি ধমনী, ওর কপাটিকাগুলো খুলে যাবে। এবং ওর কপাটিকাগুলো কি বলি? সেমিলুনার কপাটিকা, অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে অ্যাওর্টিক কপাটিকা আর পালমোনারি কপাটিকাগুলো খুলে যায় এবং বন্ধ হয়ে যায় কোন দুইটা? এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড। এবং ওই কারণেই কিন্তু শব্দ হয়, মনে আছে কিনা, লাভ নামক শব্দ হয়, বাইকাসপিড আর ট্রাইকাসপিড বন্ধ হয়ে যায় বলে। আর খুলে যায় কোন দুইটা? সেমিলুনার কপাটিকা দুইটা। পেসমেকারের অবস্থান কোথায়? এটা আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে, ডান অলিন্দ। তারপরে এই যে দেখো, এটা ঝামেলা, আমরা প্রত্যেকবারই তো 0.8 সেকেন্ড মুখস্থ পড়া লিখে দিই, ঠিক আছে, যে হৃদস্পন্দন। কিন্তু কথা কি এখানে হলো, কি বলছে বলো তো, যে মিনিটে 80 বার। মানে কি বিষয়টা? যে একজনের হৃদস্পন্দন মিনিটে 80 বার, তাহলে হৃদচক্র মানে কার্ডিয়াক সাইকেলের মান কত? মানে একবার হৃদস্পন্দন করতে তার কতক্ষণ সময় লাগে? তাহলে মিনিটে 80 বার বলছে, তাহলে 80 বার, তাহলে তো কম্পন হইতে সময় লাগে কত? 60 সেকেন্ড। 1 মিনিট যেহেতু, তাহলে একবার হইতে সময় লাগে 60/কিন্তু 80। তাহলে এইটাই মানে কি 3/4 সহজ কথায়, তাহলে 0.75, 0.75 সেকেন্ড, 0.75 সেকেন্ড। তাহলে অলিন্দের ডায়াস্টল, এটা সময়কাল আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা নিয়ে আর অত টাইম দিব না। নিলয়ের ডায়াস্টল, ঠিক আছে, 71-35 বলছি কিছুক্ষণ আগে। তারপরে যেটা আছে, ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্ত নিম্নে কোন অলিন্দে ফিরে আসে? আচ্ছা, সহজ কথা, তোমার অত কিছু না, তোমার কি বলেছে এখানে, লাস্টের অংশটুকু পড়ো। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন অলিন্দে ফিরে আসবে? সহজ কথায় একটা হিসাব না, একেবারে ডান অলিন্দে। ডান অলিন্দে যত সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফিরে আসবে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা যাই বলো না কেন, ফিরে আসবে, তাই না? এরপর চলে আসো, যে নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়? সংবহনতন্ত্রের অংশ নাই তো এটা, ঠিক আছে। এই মায়োকার্ডিয়াম তো পেশির নাম। এখন হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টলের সময়কাল, এটা আমরা সময়কাল পড়ে ফেলছি। অলিন্দের সিস্টলের সময়কাল, সময়কাল পড়ে ফেলছি। তারপর হচ্ছে কোন কপাটিকা ডান বলেছে, ডান অলিন্দ ও ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভাতে ইউ স্টেশন, এটা আমরা জানি। তারপরে চলে আসো এখান থেকে, যে মানব হৃৎপিণ্ডের কোন স্থানে সায়ানোট্রিয়াল নোড থাকে? সায়ানোট্রিয়াল এসে নোড ডান অলিন্দে পড়ে ফেলছি। তারপরে দেখো কোনটি পেসমেকার বলা হয়, এসে নোড পড়ে ফেলছি। হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদশব্দ শোনা যায়? প্রথম হৃদশব্দ কি? লাভ। ভেন্ট্রিকলের সিস্টল, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলে ডাব, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে ডাব। কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? দেখো পড়ছো কি, অলিন্দের ডায়াস্টল ফার্স্টে, তারপরে কি অলিন্দের সিস্টল, তারপরে কি হবে? তারপরে হচ্ছে যে পড়ছো হলো, তাহলে খেয়াল করে দেখো, ভেন্ট্রিকুলার সিস্টল, তারপরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো ডায়াস্টলে দেখো এখানে কি বলছে, 71-35। নর্মালি হলো ডায়াস্টলে সময় বেশি লাগে, তো অল ইন দ্য ডায়াস্টলে কিন্তু 0.7 সেকেন্ড, তাহলে ফার্স্টে এই জন্য সময়কাল। আর 0.1 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, আর এটা হলো 0.5 সেকেন্ড। ডায়াস্টলে এমনি সময় বেশি লাগে, আর এখানে তো 71 আছে। আয়তন রিসেপ্টর, এবারে দেখো ব্যারো রিসেপ্টরের যে কোশ্চেনগুলো আসছে। আয়তন রিসেপ্টর কোথায় থাকে? আয়তন রিসেপ্টর মানে কি? নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর। তো কোথায় থাকে? আমরা পড়ছি কি দিয়ে? সিডাপ। সিডাপ মানে কি? বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অলিন্দ নিলয়ের পাশে, এখানে ডানের জায়গায় বাম বানাই দেবে, সহজ কথা, এটা হলো কথা, এটা মেইনলি হয়। আর উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর থাকে দুই জায়গায়, ক্যারোটিড সাইনাস, কিছুক্ষণ আগে ক্যারোটিড ধমনী পড়লাম না, ওই ক্যারোটিড ধমনীতে একটা ফাঁকা জায়গা থাকে, তার নাম হলো ক্যারোটিড সাইনাস। আর হলো অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্টস, মানে এই যে মহাধমনী যেটা এইভাবে বাঁকা হচ্ছে, বাঁকা যেটা হচ্ছে এর অনুপ্রস্থ, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্টস। আর হচ্ছে ক্যারোটিড সাইনাস, এই দুই জায়গায় থাকে হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর থাকে হচ্ছে এই যে বড় বড় সিস্টেমিক শিরা। হ্যাঁ, তারপর বললাম যে হচ্ছে, তাহলে আমরা অপশান হচ্ছে চেঞ্জ করব, মানে অপশান হলো দেখব, ঠিক আছে। তো এই কারণে কিন্তু এখানে পালমোনারি, পালমোনারি শিরা হলো অ্যান্সার, ঠিক আছে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান অলিন্দ এবং নিলয় প্রাচীর।
এরপর আসো ব্যারো রিসেপ্টর। তো ব্যারো রিসেপ্টর কি? সংবেদী স্নায়ুর প্রান্তভাগ, তাই না? মানে আমাদের দেহের মধ্যে যে অস্বাভাবিক মানে রক্তচাপ সৃষ্টি হয়েছে এটা তো ব্রেনকে জানাতে হবে, নাহলে তো নর্মালে আসবে না। এই অস্বাভাবিক রক্তচাপ ব্রেনকে জানানোর জন্য যে স্নায়ুগুলো কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ব্যারো রিসেপ্টর। তাহলে রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে কোনটা? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। কেবলই বললাম। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের পার্থক্য এটা মাথায় রাখবা। নর্মালি আমরা জানি সিস্টোলিক চাপ আমরা যেটা বলি রক্তচাপের মান কি বলি 120/80, তাই না? তো এটাকে যদি মানে ভাগ করি, মানে সরি এটাকে যদি বিয়োগ করি, ঠিক আছে, 120 থেকে 80 বিয়োগ দিলে কত হয়? 40 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, 40 মিলিমিটার মার্কারি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পালস প্রেশার। পালস প্রেশার, ঠিক আছে, পালস প্রেশার বা নাড়ি রক্তচাপ। পালস প্রেশার বা নাড়ি রক্তচাপ। বলছে অ্যাড্রেনালিন হৃদস্পন্দনকে কি করে? এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে, এটা অ্যাড্রেনালিন, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, আমাদের কিডনির উপরে যে টুপির মতো গ্রন্থি আছে একটা, এটা হচ্ছে অ্যাড্রেনালিন। ওই অ্যাড্রেনাল গ্রন্থি ওখান থেকে খরিত হয় অ্যাড্রেনালিন, ঠিক আছে। তারপরে দেখো সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে, কোনটির বেশি হয়? তখন থাকে উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কখন বলবো? যখন মানে নর্মাল বিষয় যে যখন সিস্টোলিক চাপ 140-এর বেশি হবে আর ডায়াস্টোলিক চাপ যখন 90-এর বেশি হবে। নর্মালি তো মান কত ছিল মনে আছে কি না? নর্মালি সিস্টোলিক চাপের মান কত ছিল? 110 থেকে 139। আর 60 থেকে 89 এটা ছিল হলো ডায়াস্টোলিক চাপ। এই যে 139 থেকে 140 এটা মাথায় রাখবো যে 140-এর বেশি আর হচ্ছে 90-এর বেশি, এটা হলো উচ্চ রক্তচাপ বলি আমরা। আর আগের হিসাবে অনুসারে এই যে 100 মানে 60/90 এটা অ্যান্সার হইতো, মানে এইটা যদি অপশানে থাকে একবার দেয়াই লাগে তাহলে সেটা হলো কোনটা দেবে? 160/90 দেওয়া যায়। এখন চলে আসি, এই যে ডায়াস্টোলিক রক্তচাপের সীমা দিয়ে দিছে, অপশান অনুসারে হিসাব করবো 70 থেকে 90 এখানে, কিন্তু কারণ 90টা আমার হিসাবে রাখতে হবে, ঠিক আছে। এটা তো আমি অ্যাকচুয়াল কথা বলে দিলাম, তো এটা 110 থেকে 140 পড়তে হবে এখন। এটা 60 থেকে 90, অনেক জায়গায় 70 থেকে 90, যেটা যেখানে লেখা আছে অপশান দেখলে বোঝা যাবে। চলে আসো এখন ধমনী বিষয়ে কোনটি সঠিক? তো ধমনীতে কি হয়? হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় এটা আর্টারি বা ধমনী বলি, ওটাতে কি তৈরি করে? এরপরে কৈশিক জালিকা তৈরি করে। আর কৈশিক জালিকাগুলো থেকে কি তৈরি হয়? শিরা তৈরি হয়, সেটা আবার হৃৎপিণ্ডে চলে আসে, ঠিক আছে। তাহলে ধমনী থেকে কৈশিক মানে ধমনী হলো শেষ হবে কোথায়? কৈশিক জালিকায়। হৃৎপিণ্ড থেকে শুরু, হৃৎপিণ্ড থেকে কে রক্ত বাইরে নিয়ে যায়? ধমনী। আর হৃৎপিণ্ডে কে রক্ত ফিরিয়ে নিয়ে আসে? বাইরে থেকে রক্ত ফিরিয়ে নিয়ে আসে হলো শিরা। আর হৃৎপিণ্ড থেকে বাইরে যাবে রক্ত কে নিয়ে যাবে? ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে শুরু, কৈশিক জালিকায় শেষ। আর শিরার কাজ হলো কৈশিক জালিকা থেকে শুরু, হৃৎপিণ্ডে শেষ। কথাটা কি বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলে আসি এরপরে, বলেছে তাহলে এই কারণে কিন্তু কৈশিক জালিকায় সমস্যা হল। বলছে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? আমরা জানি হৃৎপিণ্ডের উপরে। তো যে ধমনীগুলো আছে সেটা কি? করোনারি, তাই না? তারপরে রক্তের গতিপথ আমরা জানি, এই যে পালমনের যে সংবহন, ডান অলিন্দ থেকে ডান নিলয় চলে আসে, ডান নিলয় থেকে পালমনারি ধমনীর মাধ্যমে কোথায়? ফুসফুসে, তারপরে ফুসফুস থেকে বাম অলিন্দে চলে আসে। এটা আসলে রেঞ্জটুকু বললেই বোঝা যাবে। হেপাটিক পোর্টাল শিরায় কত শতাংশ রক্ত পরিবহন করে? একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু ব্যতিক্রমধর্মী জিনিস, মনে রাখতে হবে। 75%। তাহলে হেপাটিক পোর্টাল শিরায় যকৃতের কত শতাংশ রক্ত প্রবাহিত হয়? 75%। হেপাটিক পোর্টাল শিরায় যকৃতের 75% রক্ত প্রবাহিত হয়। তারপরে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহের মানে মানে দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে? কার কথা বোঝা যাচ্ছে? তাহলে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বয়ে নিয়ে আসবে কে? পালমোনারি শিরা। 4টে পালমোনারি শিরা, দুই ফুসফুস থেকে দুটো দুটো করে মোট 4টে পালমোনারি শিরা থেকে, ঠিক আছে, বাম অলিন্দে আসবে। আর বাম অলিন্দে থেকে বাম নিলয় দিয়ে মহাধমনী দিয়ে সারা দেহে চলে যাবে। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসবে এই পথে, ঠিক আছে। এটা আমরা জানি এমনিতেই। তাহলে বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে যে চলে যাচ্ছে এটাকে কি বলি? সিস্টেমিক সংবহন। নতুন বইতে কিন্তু চেঞ্জ হয়েছে, যে আগে সিস্টেমিক সংবহনের সময়কাল বইতে লেখা ছিল 25 থেকে 30 সেকেন্ড, নতুন বইতে কত আসছে? 50 সেকেন্ড। আজমল স্যারের বইতে নতুন কি আসছে? 50 সেকেন্ড অ্যান্সার আসছে। আচ্ছা, এরপর চলে আসো যে ডায়াফ্রামে রক্ত। ডায়াফ্রাম কথাটা বললেই তুমি ফ্রেনিক কথা খুঁজবা। ডায়াফ্রাম কথা বললেই ফ্রেনিক। তাহলে তোমাকে যদি বলি যে ডায়াফ্রামে কোন স্নায়ু ভূমিকা পালন করে, তুমি কি বলবা? ফ্রেনিক। আর কিছুক্ষণ আগে তোমাকে শেখাইছি যে ক্যারোটিড মানে মাথায় যাবে, তো
তো মাথায় কে রক্ত পরিবহন করে? ক্যারোটিড। সাবক্লাভিয়ান দুই হাতে, আর বৃক্কীয় তো মানে তো বৃক্কেই দুই হাতে, এই যে শেখালাম না কেবল বিসিএস এর আগে একটু, এটা মাথায় রাখবো। দেন চলে আসো, তোমাদের বলছে যে নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়, বা পালমোনারি সংবহনের মধ্যে মহাধমনী কি করবে, তাই না? যেটা ভালো করে বুঝছো তাহলে আশা করি এটা নিয়ে প্যারা হবে না। তারপর বলছে স্যাফেনা পারভা শিরা। এই স্যাফেনাস শিরা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ কথা, কোন শিরায় উন্মুক্ত হয়? মনে আছে কি না আমাদের এই স্যাফেনাস শিরা, স্যাফেনাস ভেইন, এটা আমাদের যখন আমরা মানে করোনারি বাইপাস সার্জারি, মানে সহজ কথায় হার্ট, এই কোথাও কারো যদি ব্লক হয়ে যায় তখন আমরা বাইপাস করি। বাইপাসের ক্ষেত্রে মনে করো এইখান থেকে এইখানে ব্লক হয়ে গেছে, তাহলে একটা পায়ের থেকে একটা শিরা কেটে নিয়ে আসি, ঠিক আছে? এই স্যাফেনাস শিরা কেটে নিয়ে আসা হয়, এটা পায়ে আছে। তো পায়ে আর একটা শিরা আছে পপলিটিয়াল শিরা, ওখানে উন্মুক্ত হয়, এটা একটু মনে রাখতে হবে জায়গাটা, ঠিক আছে? তাহলে হাঁটুর পিছনে যে এলাকাটা, হাঁটুর আমাদের যে এইটা হাঁটু, হাঁটুর পিছনে যে এলাকা, এটাকে পপলিটিয়াল, পপলিটিয়াল কথা বলা হয়, তাহলে ওর মধ্যে উন্মুক্ত হয় আসলে, তাই নাম হয়েছে পপলিটিয়াল শিরা। সিলিয়াক ধমনী, সিলিয়াক কথাটা বললে এটা হচ্ছে সিলিয়াক ধমনী কোথায় রক্ত সংবহন করে না, তা আমরা কিছুক্ষণ আগেই তো বললাম বৃক্কে রক্ত সংবহন করে বৃক্কীয় ধমনী। আর এই যে পাকস্থলী, যকৃৎ, প্লীহা, এই তিনটাতেই মানে সিলিয়াক ধমনীর অংশগুলো রক্ত পরিবহন করে, যদিও এগুলো আলাদা আলাদা নাম আছে, যেমন হেপাটিক ধমনী, যকৃৎ ধমনী বলি যদি, প্লীহার জন্য প্লীহার ধমনী আছে, স্প্লিনিক ধমনী, পাকস্থলীর জন্য যেমন গ্যাস্ট্রিক ধমনী আছে, সবগুলো একসাথে মিলে আসলে সিলিয়াক ধমনী তৈরি করে। সিলিয়াক ধমনী তিনটা জিনিসের মিক্সড, মানে ওখানে এসে উন্মুক্ত হয় ফার্স্টে, মানে ওইটা থেকে তৈরি হচ্ছে, সিলিয়াক ধমনী থেকে তৈরি হয় সহজ কথায়। মানব শিরাতন্ত্রে কোনটি অনুপস্থিত? তো দেখো মানব শিরাতন্ত্রে, তো আমরা মানব শিরাতন্ত্রে, শিরাতন্ত্রের ধমনী কি আসবে, ঠিক আছে? শিরাতন্ত্রে এটা আসলে ওইভাবে বলা যায় না, আমাদের হৃৎপিণ্ডের উপরে যে করোনারি ধমনী, করোনারি শিরা আছে, তা এই কারণেই এখানে এটা মানব, এটা অ্যান্সার দিচ্ছে, অপশন অনুসারে এটা বলা যায় আসলে, মানে আমাদের দেহে তো করোনারি শিরা আছে, করোনারি ধমনী, করোনারি শিরা, কিন্তু এটা অপশন হিসাবে এটা দিব যেটা যেভাবে দেয়া আছে। ধমনীর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তা আমরা জানি হৃৎপিণ্ড থেকে যে রক্ত বাইরে নিয়ে যাবে সেটা কি, হৃৎপিণ্ড থেকে যেটা রক্ত বাইরে নিয়ে যাবে সেটা ধমনী। কিছুক্ষণ আগে শেখালাম যে হৃৎপিণ্ড থেকে বাইরে, মানে হৃৎপিণ্ড থেকে শুরু কৈশিক জালিকায় যে শেষ হবে, এটা সমাপ্তি হবে কৈশিক জালিকায়, এটা উল্টা বলা আছে এখানে। আর কপাটিকা থাকে শিরাতে। ধমনীর লুমেন ছোট হয়, মানে ভিতরে ফাঁকা জায়গাটা ছোট হয়, লুমেন ছোট হয়, এবং হচ্ছে এখানে শিরার ক্ষেত্রে লুমেন বড় হয় কিন্তু কপাটিকা থাকে, এটা মাথায় রাখবে। এটা গেল। তারপরে বলতেছে কি দুটো শিরা উন্মুক্ত হয়ে কোন দুটো শিরা মিলিত হয় ইনোমিনেট শিরা গঠিত হয়? এই ইনোমিনেট শিরা, এটা হলো দুটো শিরা মনে রাখবো আমরা, সাবক্লাভিয়ান আর অন্তঃজুগুলার। এটা আসলে কি জিনিস বলে দিই, আসলে এই যে সুপ্রিয়ার ভেনা খাবার দুই ভাগে ভাগ হচ্ছে এইভাবে, সুপ্রিয়ার ভেনা খাবার, ঠিক আছে? ভাগ হয়ে যে মানে এইটা থেকে এই যে ইনোমিনেট, মানে সুপ্রিয়ার ভেনা খাবার আমাদের হৃৎপিণ্ডের উপরে, ওর উপরে যে এই ইনোমিনেট শিরাগুলো গঠিত হয়, ওগুলা থেকে আমাদের মাথার দিকে চলে যায় হচ্ছে জুগুলার শিরা, মানে জুগুলার শিরাটা মাথার দিক থেকে আসতেছে, রক্ত নিয়ে আসতেছে, আর সাবক্লাভিয়ান দুই হাত থেকে রক্ত নিয়ে আসতেছে, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? এটা অন্য বইয়ের তথ্য, এই জন্য জানতে হবে। এখন চলে আসো হচ্ছে সিস্টেমিক সংবহনের গতিপথ, এটা আশা করি পারা উচিত। বাম নিলয়, এখানে দেখো বাম নিলয়, এয়ারটা, তারপরে টিস্যুস আছে। ফুসফুসীয় ধমনী বহন করে কোনটা? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, দেখো ফুসফুসীয় নয়, পালমোনারি ধমনী। এটা আমার ধমনী কোথায় বলে বিষয় না, এই জানে যে একটাই ব্যতিক্রম, পালমোনারি ধমনী কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, যেটাকে আমরা বলি ডিঅক্সিজেনেটেড ব্লাড। মনে রাখবা হার্টের, আমরা জানি আমাদের হার্টের বাম পাশ, আমাদের হার্টের বাম পাশ হলো, এটা হলো বাম পাশ, বাম পাশ হলো অক্সিজেন, বাম পাশ নিয়ে কথা বললে অক্সিজেন, আর ডান পাশ মানে কি কার্বন ডাইঅক্সাইড। তো নিচে কি নিলয় না, নিচে কি নিলয় না, নিচেই কিন্তু ধমনী থাকে, দুটো ধমনী থাকে। ধমনীর কাজ কি? হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যাও। তো বাম নিলয়ে কি থাকে? মহাধমনী থাকে। মহাধমনী কি করবে? অক্সিজেন যুক্ত রক্ত বাইরে নিয়ে যাবে। আর পালমোনারি ধমনী যেটা ফুসফুস, আমি বলেছি ধমনীর কাজ কি? হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যাও।
তো যেহেতু ডান পাশ মানে কার্বন ডাইঅক্সাইড বলে দিয়েছি, ডান পাশে কার্বন ডাইঅক্সাইড থাকে, তাই ফুসফুসে দমনের কাজ কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। বুঝাইতে পারছি কথাটা? তাহলে এইটা গেল। যে সকল রক্তবাহী নালী বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে, হৃৎপিণ্ডে নিয়ে আসবে কি? শিরা, বলে দিয়েছি। মানবদেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? যকৃৎ। ঠিক আছে, 1500 ml প্রতি মিনিটে রক্ত প্রবাহিত হয় যকৃতের মধ্যে, 1500 ml। ঠিক আছে, আর বৃক্কের মধ্যে হলো 1200 ml, আর মস্তিষ্কের মধ্যে আসলে 700 ml। ঠিক আছে, তো এই 1500 ml রক্ত পরিবাহিত হয় যকৃতের মধ্যে। তারপরে দেখো, হৃৎপেশিতে রক্ত সঞ্চালন যে হ্রাস পেলে বুকের মাঝখানে ব্যথা অনুভব হচ্ছে, এটাকে আমরা কি বলি? সহজ কথায় দেখো, অ্যানজাইনা পড়ছি না? মানে হৃদ, দেখো আমরা অবাত শোষণ শিখছি কিন্তু, যে হৃৎপিণ্ডের উপরে যে রক্তনালী আছে ওটাতে যদি ব্লক সৃষ্টি হয়, এমনি রক্ত পাচ্ছে না আশেপাশের এলাকাগুলো, ব্লক সৃষ্টি হয়েছে, তাহলে আশেপাশের ওইগুলো যদি রক্তের পরিমাণটা কম হয় তাহলে ওখানে অবাত শোষণ হবে। রক্তের পরিমাণ যদি কম যায়, ব্লক সৃষ্টি হয়, তাহলে অবাত শোষণ হবে। অবাত শোষণে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তখন আমাদের উদ্দীপনা দিবে, এটা দিয়েই তৈরি হয় হচ্ছে অ্যানজাইনা বা বুকে ব্যথা। অ্যানজাইনা পেক্টোরিস, বুকে, পেক্টোরিয়াল কথাটা হলো বুকে। এরপরে আসো দেখো এখানে আর কি কি বলছে। অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক হৃদস্পন্দন। কারো যদি হৃদস্পন্দন নর্মালি যেটা হওয়ার কথা, মানে মিনিটে হলো 70 থেকে 80 বার, বা আমরা যেটা 75 বার বলছি, যে হৃদস্পন্দনটা যদি অস্বাভাবিক হয়ে যায়, ঠিকঠাকভাবে হচ্ছে না, বেশি হচ্ছে, কম হচ্ছে, বা মানে নির্দিষ্ট নিয়মিত হচ্ছে না, তখন তাকে অ্যারিথমিয়া বলি। করোনারি থ্রম্বোসিস মানে ওই যে ব্লক সৃষ্টি হওয়াকে বলি করোনারি থ্রম্বোসিস। মায়োকার্ডিয়াল ইনফেকশন কি? এমআই, যেটা এটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন। হৃৎপিণ্ড, কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? কার্ডিওমেগালি। কোনো কিছু লাস্টে যদি মেগালি যুক্ত হয় তাহলে কি হবে? এটা বড় হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। তাহলে আমি যদি বলি যকৃৎ বড় হয়ে গেছে, তার নাম কি হওয়া উচিত? হেপাটোমেগালি। হেপাটোমেগালি, হেপাটোমেগালি মানে কি? যকৃৎ বড় হয়ে গেছে, হেপাটোমেগালি। ঠিক আছে, কার্ডিওমায়োপ্যাথি, এটা হৃদপেশিতে ব্যথা সৃষ্টি, হৃদপেশির একটা রোগ, কার্ডিওমায়োপ্যাথি। পেরিকার্ডাইটিস, লাস্টে আইটিস কথা যুক্ত থাকলে হলো প্রদাহ। তাহলে পেরিকার্ডিয়ামে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে, তাহলে তার জন্য নাম হয়েছে কি? পেরিকার্ডাইটিস। ঠিক আছে, পেরিকার্ডিয়ামের সমস্যা হচ্ছে, জ্বালা যন্ত্রণা, প্রদাহ সৃষ্টি হচ্ছে, তার জন্য পেরিকার্ডাইটিস। আর রিউম্যাটিক রোগ, যেটা রিউম্যাটিক রোগ আমরা জানি এটা হচ্ছে বাত রোগ। তো এটাতে কি হয়? স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়া বিশেষ প্রোটিন তৈরি করে, ওই ব্যাকটেরিয়া যে প্রোটিনগুলো, ওগুলো আমাদের হৃৎপিণ্ডের ভাল্ব, যেটা সহজ কথায় কপাটিকা বলি, এই কপাটিকাতে এসে জমা হয়। ঠিক আছে, এবং কপাটিকা এসে জমা হলে ওই হৃৎপিণ্ডটা ঠিকঠাক মতো কাজ করতে পারে না, পরবর্তীতে হার্ট ফেলিউর হয়, সহজ কথায়। তো রিউম্যাটিক রোগ, তাহলে আমরা হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে কি বলছি? মেগালি যুক্ত হবে। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়ামের প্রদাহ। ঠিক আছে, রিউম্যাটিক রোগে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া ঝামেলা করে, ব্যাকটেরিয়াজনিত রোগ একটা। চলে আসো তারপরে, করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নাই কোনটি? তা করোনারি হার্ট ডিজিজের মধ্যে আমার, করোনারি মানে কি? হৃৎপিণ্ড রিলেটেড। তো এইখানে স্ট্রোক কি করবে? স্ট্রোক তো মাথায়, তাহলে এটা স্নায়ুতন্ত্রের রোগ, আমাদের মস্তিষ্কের রোগ। মাথায় যদি রক্তনালী ব্লক হয়ে হোক বা অন্য কোনো মাধ্যমে ক্লট বেঁধে যদি ছিঁড়ে যায়, সেটাকে আমরা বলবো স্ট্রোক। ঠিক আছে, তারপরে দেখো বুকে ব্যথা, ঘাড় চোয়াল, বাম বাহুতে ব্যথা, এটা ছড়িয়ে পড়ে, এটা হলো হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হয়। কিন্তু কিন্তু প্রথম অবস্থায় এটা অ্যানজাইনার লক্ষণ, বুকে ব্যথা। এই বুকে ব্যথাটা 5 থেকে 30 মিনিট ধরে স্থায়ী হয়, এবং মানে ফার্স্টের দিকে কিন্তু এই লক্ষণটাই প্রকাশ পায়, ব্যথাটা বাম দিকে চলে যাচ্ছে, অ্যানজাইনা। আর এখানে দেখো আনস্টেবল অ্যানজাইনা, যখন ব্লকটা কখন 90 to 99% ব্লক হয়ে যাচ্ছে, তখন তাকে বলি কি? আনস্টেবল, যেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকের পূর্বের অবস্থা ধরা হয়। পূর্বের অবস্থা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। তারপরে কি আছে? হার্টের কোন সমস্যায় থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? থ্রোম্বোলাইটিক থেরাপি মানে জিনিসটা হচ্ছে, দেখো হার্ট অ্যাটাক যদি হয়, তাহলে হার্ট অ্যাটাক মানে কি? এই যে কিছুক্ষণ আগে ব্লক সৃষ্টি হয়েছিল, আনস্টেবল অ্যানজাইনা, 90 to 90% ব্লক হয়ে গেছে, ওই ব্লকের কারণে দেখা যাচ্ছে কোনো একটা রক্তনালী ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেলে কি ওখানে রক্তক্ষরণ হবে না? রক্তক্ষরণ হইলে ওইখানে কি জমাট বেঁধে যাবে, মানে জমাট বেঁধে যাবে, ওই যে থ্রোম্বোসাইট এখানে হেল্প করবে, থ্রোম্বাস। তাহলে এইটা যাতে রক্ত জমাট, ওই জমাট রক্ত তো যে দেহের অন্য জায়গায় যে জমা হইতে পারে, দেখা গেলো মাথায় যে জমা হচ্ছে এই জমাট রক্ত, না হার্ট থেকে চলে গেছে মাথায়, মাথায় যে স্ট্রোক হইতে পারে, এটা যাতে না হয় সেজন্য আমরা
থ্রোম্বোলাইটিক থেরাপি মানে ওই জমাট রক্ত যে পিণ্ড ওটাকে গলানোর চেষ্টা করি, ঠিক আছে, থ্রোম্বোলাইটিক থেরাপি। স্ট্রেপ্টোকাইনেজ নামক একটা এনজাইম আছে, তোমরা বোটানিতে পড়েছ। তো যাক, ওটা আমরা পরবর্তীতে জানবো। তো এটা হার্ট অ্যাটাকে ব্যবহৃত হয়, এটা মাথায় রাখবো। সিস্টেমিক সংবহন কোথায়? সিস্টেমিক সংবহন তো আমরা জানি, এটা পড়ছি আগের থেকে, বাম নিলয় আওয়াটা কলাঙ্গ। দেন হচ্ছে অ্যাথেরোমাটাস প্লাক। প্লাক মানে কি? ওই যে সেই ব্লক সৃষ্টি হচ্ছে, তো প্রভাবে কোনটা হবে? রক্ত প্রবাহ অবশ্যই কমে যাবে, আর রক্ত প্রবাহ যখন কমে যাবে তখন তাকে বলি ইস্কেমিয়া। কি বলি? করোনারি হৃদরোগ। এর অপর নাম কি? ইস্কেমিয়া। এখন চলে আসো অ্যানজিওপ্লাস্টি, লাস্টের দিকে। অ্যানজিওপ্লাস্টি করলে কি? অ্যানজিওপ্লাস্টি করে আমরা এই যে ব্লকটাকে সরাই দিচ্ছি, বা সহজ কথায় ওখানে একটা রিং বসাই দিয়ে আসতেছি। তো এটাকে বলি কিন্তু হার্টে রিং বসানো। তাতে কি হচ্ছে? সরু ধমনীটা প্রশস্ত হচ্ছে, তাই না? পেসমেকারের কাজ কি বলতেছে? তাহলে আমাদের এসি নোড মনে করে নষ্ট হয়ে গেছে, তাহলে হৃৎপিণ্ড আগের মতো যে হৃদস্পন্দন করতেছিল এটা কিন্তু সেভাবে করবে না। তাহলে না করলে তখন আমরা যান্ত্রিক পেসমেকার বসাই। তো যাই হোক, এই পেসমেকার বসাই আমাদের কাজটা কি? যে হৃৎপিণ্ড ধীরগতির হয়ে গেছিল সেটা নিয়ন্ত্রণে আনবে। করোনারি হৃদরোগ নির্ণয়ে প্রথম ধাপের পরীক্ষা কোনটা? আমরা জানি হৃৎপিণ্ডের একেবারে প্রথম যে কোনো জিনিস বুঝতে গেলে ফার্স্টে আমাদের ইসিজি করতে হয়, ঠিক আছে? কোন ধরনের সার্জারি সূক্ষ্ম সঠিক হয়? ঠিক আছে, তাহলে এইখানে খেয়াল করে দেখো, আমরা যদি রোবট সহযোগী সাহায্যে যেটা, তাহলে এটা একটু মানে বেশি সূক্ষ্ম, ঠিক আছে। আর ওপেন হার্ট সার্জারি তো মানে টোটাল বুক কেটে আমরা ওপেন করতেছি, হার্টটাকে বের করতেছি, ঠিক আছে। তাহলে এটা তো মানে সারতে অনেকদিন সময় লাগবে, 2 মাসের বেশি সময় লাগবে তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাইতে। এখন চলে আসো, কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিউর নিশ্চিত করা যায়? আমরা জানি বিএনপি টেস্ট, ব্রেন নাইট্রিউট্রিক পেপটাইড। ব্রেন নাইট্রিউট্রিক পেপটাইড, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে হচ্ছে হার্ট ফেলিউর নিশ্চিত করি। আর হার্ট অ্যাটাক নিশ্চিত করি কি দিয়ে বলো তো? এই যে এখানে আছে, হৃদপেশির অবস্থা জানা যাবে। আচ্ছা, ওটা দরকার নেই, আমার যেটা দরকার হলো হার্ট অ্যাটাক, ঠিক আছে। হার্ট অ্যাটাক নিশ্চিত করি কিসের মাধ্যমে? এই যে ট্রোপোনিন 1। হার্ট অ্যাটাক নিশ্চিত হয় কি দিয়ে? ট্রোপোনিন 1। আর হার্ট ফেলিউর নিশ্চিত হয় বিএনপি। ইটিটি দিয়ে কি হয়? হৃৎপিণ্ডের কর্মদক্ষতা, মানে মনে করো কারোর ইসিজিতে বেশি কিছু ধরা পড়ছে না, তখন আমরা তাকে বলি ট্রেডমিলের উপর দৌড়ান, দৌড়াতে দৌড়াতে ইসিজি করি। তাতে কি হয়? মানে যদি ভিতরের কোনো সমস্যা থাকে তখন আরো ভালোভাবে বোঝা যায়। তো হৃৎপিণ্ডের কর্মদক্ষতা বোঝার জন্য হলো ইটিটি করতে হয়, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ব্লক ধরার জন্য কি করতে হয়? অ্যানজিওগ্রাম। আর হৃৎপিণ্ডের একদম প্রাথমিক অবস্থা জানার জন্য আমার ইসিজি করতে হয়। তারপর একটা জায়গা বলতেছে যে হৃদ ফুসফুস যন্ত্র কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে মানে যখন আমরা বাইপাস সার্জারি করব, করোনারি আর্টারি বাইপাস সার্জারি, তখন হৃৎপিণ্ডের কাজটা একটা মেশিনের মাধ্যমে করব, হার্ট লাং মেশিন আমরা বলি। তো এইটাই হৃদ ফুসফুস যন্ত্র, সেটা ব্যবহৃত হয় বাইপাস সার্জারিতে। তো বাইপাস সার্জারি আবার 3টা ভাগ আছে আর কি, অন পাম্প, অফ পাম্প। অন পাম্পে ব্যবহার করে, এখানে লেখা আছে দেখো, অন পাম্প সার্জারি। এই অন পাম্প সার্জারি হচ্ছে ওই করোনারি আর্টারি বাইপাস সার্জারির একটা পার্ট, একভাবে করতে পারি, যেখানে অন পাম্প মানে এই হৃৎপিণ্ডের কাজটা একটা মেশিন করে দিচ্ছে। আর অফ পাম্প বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে হচ্ছে আসলে আমরা ওষুধ প্রয়োগের মধ্যে হৃৎপিণ্ডের গতিটাকে কমায় দিই, মানে হৃদস্পন্দনটাকে কমায় দিই। আর আরেকটা আছে রোবট সহযোগী, সেটা তো বললাম যে সূক্ষ্ম হবে, ঠিক আছে। এখন চলে আসি, একই সাথে শরীরের অক্সিজেনের ঘনত্ব এবং হৃদকম্পন, মানে পালস আর মানে অক্সিজেন ঘনত্বে 2বার মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা আসছে কিন্তু, সেটার নাম কি? এটা হচ্ছে পালস অক্সিমিটার। দেখো লেখাই আছে অক্সি, মানে তো লেখাই আছে অক্সিজেন, আর পালস, তাহলে পালস অক্সিমিটার দিয়ে আমরা অক্সিজেনের ঘনত্ব এবং হৃদস্পন্দন দুটোই জানতে পারি। স্ফিগমো ম্যানোমিটার দিয়ে হলো রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম হলো স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে। আর ব্যারোমিটার মানে বায়ুচাপ পরিমাপের যন্ত্র। আর হচ্ছে থার্মোমিটার দিয়ে তো তাপমাত্রা। এখন চলে আসে হৃদরোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা, আবার শিখছি ইসিজি, ঠিক আছে। এরপরে চলে আসো লিপিড প্রোফাইল দিয়ে, যেটা বলতেছে লিপিড প্রোফাইলে মনে আছে, লিপিড প্রোফাইলে 4টা জিনিস কিন্তু, দেহের মধ্যে টোটাল কোলেস্ট্রল কত, টোটাল কোলেস্ট্রল কত, তারপর এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে। লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই হাই আর হলো ট্রাইগ্লিসারাইড আছে, ট্রাইগ্লিসারাইড মানে এই লিপিড দেখতে হয় সহজ কথায়, আমাদের চর্বির পরিমাণ রক্তের মধ্যে কি পরিমাণ আছে তাই দেখার জন্য লিপিড প্রোফাইল করতে হয়। কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোনটি ব্যবহৃত হয়? এখানে যেটা দেখো, কৃত্রিম পেসমেকার যন্ত্রে নিকেল ক্যাডমিয়াম, ঠিক আছে, এটা যন্ত্রে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব লিথিয়াম ব্যাটারি। দেখো এখানে ঝামেলা আছে কিন্তু, লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি, মনে রাখবা
লিথিয়াম ব্যাটারিটাই ব্যবহৃত হচ্ছে। লিথিয়াম ব্যাটারি কিন্তু চার্জ দেওয়া যায় না, মানে রিচার্জেবল না। মানে মোবাইল ফোনে ইউজ করা হয় লিথিয়াম আয়ন, মানে যেটা চার্জ দেওয়া যায়। মোবাইল ফোনে যেমন চার্জ কমে গেলে চার্জ দিয়ে ফেলতেছে, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয় মোবাইল ফোনে। আর লিথিয়াম ব্যাটারি পেসমেকার ইউজ করা হয়, কিন্তু ওটা একটা আয়ুষ্কাল থাকে 7 থেকে 10 বছর এরকম আয়ুষ্কাল থাকে, এই জন্য পেসমেকারে। তা মনে হয় আমাদের অদূর ভবিষ্যতে সবাই মাইকেল স্টার্কের মতো হয়ে যাবে। এখন তো হলো ওয়্যারলেস চার্জার সিস্টেম হয়ে গেছে। আমার মনে হয় পরবর্তীতে ভবিষ্যতে এমন করবে, ওই যে রাতের বেলা যখন ঘুমায় থাকবে সে তখন নিজের চার্জ দিবে, সহজ কথায়, পেসমেকারে। তো এটা আসলে করা হয় না মনে হয় এই কারণে যে হচ্ছে, ধরো তো এখন কাজ করতে গেছে বিভিন্ন জায়গায়, সে চার্জ দেওয়ার সময় পায় নাই, তাহলে তো সে ঠাস করে মরে যাবে নি তখন। তো এই জন্য হয়তোবা এখানে রিচার্জেবল জিনিস ইউজ করা হয় না। ঠিক আছে, লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় যেটা রিচার্জেবল না। যান্ত্রিক পেসমেকারে কোনটি নাই? তো আমরা জানি আইপিএস কি করবো যান্ত্রিক পেসমেকারে, এটা নাই। তারপর চলে আসো যে করোনারি ধমনী সরু হয়ে যাওয়া নির্মাণে ব্যবহৃত হয় কোন পরীক্ষা? তা আমরা জানি যে করোনারি মানে সরু হয়ে যাওয়া মানে কি, ব্লক সৃষ্টি হয়েছে, অ্যানজিওগ্রাম। লাস্ট কোয়েশ্চেন কি আছে, কোন লিপোপ্রোটিন ব্যাড কোলেস্ট্রল? তাহলে কি এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা হচ্ছে ব্যাড প্রোটিন, ব্যাড কোলেস্ট্রল, সরি প্রোটিন বলে ফেলছে। এলডিএল, এলডিএল হচ্ছে ব্যাড, কারণটা কি? আর এখানে দেখো হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা ভালো, এটা দেহের মধ্যে যত থাকবে তত ভালো। মেয়েদের এটা বেশি থাকে, সৃষ্টিকর্তা মেয়েদের এই একটা জিনিস বেশি দিছে, আর হচ্ছে ছেলেদের বাকি সব বেশি বেশি। তো হাই ডেনসিটি লিপোপ্রোটিন মেয়েদের বেশি দিছে, এই জন্য মেয়েদের কিন্তু কি এই এলডিএল এর কাজ হচ্ছে, এইগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের রক্তনালীতে জমা হয়ে ব্লক সৃষ্টি করে এলডিএলটা। ঠিক আছে, তো ওইটা এর জন্য ছেলেদের যেহেতু এলডিএল বেশি, এই কারণে ছেলেদের এলডিএল বেশি বলে তাহলে আমাদের কিন্তু ছেলেদের কি হয়, মানে করোনারি থ্রোম্বাস বা এই যে রক্তনালীর যে রোগ, ঠিক আছে, হার্ট অ্যাটাক, এগুলো বেশি হওয়ার চান্স। মেয়েদের এইচডিএল বেশি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এনে ওদের কম হয়। ঠিক আছে, যাক আমরা অনেক কিছু পড়ে ফেললাম, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পড়ে ফেললাম। এখান থেকে আরও বিস্তারিত অনেক কিছু পড়া যায়, তো এইখানকার এই এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই খুব নজরদারিতে পড়বা, পড়তে থাকো, ইনশাল্লাহ আমরা সবাই পাশে আছি তোমাদের। তোমাদের খালি পড়তে হবে, সহজ কথা এটাই, পড়তে থাকো। বাকিটা ইনশাল্লাহ দেখো কতদূর করা যায়।